আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা কি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কিনা, গ্রাজুয়েট কিনা, বা আমরা আসলে বর্তমানে এই স্টুডেন্টটাকে আমরা কোথাও জব করছি, বা আমরা এইসব এখন মাথায় আসলে কিছু রাখবো না এই মুহূর্তে, ফর দ্য টাইম বিং। আমি বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আমি প্রায় 10 বছর যাবত ডেটা সাইট নিয়ে কাজ করতেছি, ডেটা ডোমেইনে, ডেটা ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্স, ইটিএল পাইপলাইন ডেভেলপমেন্ট, রিপোর্টিং। সো বেশ কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আর কি, আল্লাহর রহমতে। বাট আমি এখনো শিখছি। 10 বছর এটা কিছুই না, আমরা প্রতিনিয়ত আসলে সবাই শিখছি। আর আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে এরকম যে এখানে আমাদেরকে সবাইকে শিখতে হবে আসলে প্রতিনিয়ত, নতুন নতুন টুলস আসতেছে, টেকনোলজি আসতেছে, সো এটার সাথে অ্যাডাপ্ট করে আসলে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। সো আশা করি ইনশাল্লাহ এই কোর্সে আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন যে মডার্ন ডাটা ইঞ্জিনিয়ারিং এ আসলে কি কি আমরা টুলস ইউজ করি, কিভাবে কাজ করি, কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত, এবং এছাড়াও হচ্ছে আমরা জবের জন্য কিভাবে প্রিপেয়ার হতে পারি। তো ইনশাআল্লাহ সবকিছু নিয়ে আমরা আহ, কিছু না কিছু আমরা আলাপ করবো আর কি। ডেটা ইঞ্জিনিয়ারিং আমরা যদি এটাকে যদি একটু ভাগ করি, যে একটা পার্ট হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমরা জাস্ট আপাতত ফোকাস করবো যে ডেটা আসলে কি জিনিস। আসলে সবকিছুই ডেটা, আমাদের চারপাশে যা আছে সবই আসলে ডেটা। আপনার চারপাশে প্রতিনিয়ত অসংখ্য ডেটা জেনারেট হচ্ছে। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডেটাই জেনারেট করতেছি। আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, এখানে কিন্তু আসলে ডেটা, এটা হয়তো একটা ভিজুয়াল ডেটা। আমি আপনার সাথে কথা বলতেছি, এটা একটা অডিও ডেটা। আপনারা ফেসবুকিং করতেছেন, সেখানেও ডেটা জেনারেট হচ্ছে। আপনারা কোনো একটা আইওটি ডিভাইস থেকে যে জিনিস আপনার ইনফরমেশন পাচ্ছেন, সেখানে আসলে ডেটা। সব জায়গায় আসলে ডেটা। ওকে, আমরা একটু ডিপে যাই আসলে। সো ডেটা আসলে কি, আমরা যদি একটু ডেফিনেশনের দিকে যাই। ওয়েল, ডেফিনেশন ভ্যারি করবে, বিভিন্ন জন বিভিন্নভাবে আসলে ডিফাইন করতে পারে জিনিসটাকে, বাট আমি আসলে যে হিসেবে দেখি যে ডেটাটা কি। ডেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার র ফ্যাক্ট আমরা বলতে পারি। এখন র ফ্যাক্ট বলতে কি, র মানে আসলে কোনো কিছু আনপ্রসেসড, একদম ন্যাচারাল যে জিনিসটা। আর ফ্যাক্ট মানে কি, বাস্তব কিছু একটা জিনিস, ঠিক আছে, সেটাকে আমরা আসলে ফ্যাক্ট বলি। সো ডেটাকে আপনারা র ফ্যাক্ট বলতে পারেন। ডেটা হচ্ছে, এছাড়াও ডেটা হচ্ছে সিম্বলস, বিভিন্ন রকম সিম্বল হতে পারে, কোনো চিহ্ন হতে পারে, এগুলো হচ্ছে ডেটা। ডেটা হচ্ছে কোন একটা ফিগার হতে পারে, কোন একটা ড্রয়িং হতে পারে, আর্টস হতে পারে, অডিও ভিডিও, এভরিথিং ডেটা। নিউমেরিক্যাল ডিজিট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, সবকিছুই হচ্ছে ডেটা। ওকে। সো এই ডেটাটা আসলে কি করে, ডেটাটা আমাদের যে অ্যাকচুয়ালি যে বিজনেস পটেনশিয়ালটাকে সে আসলে আনলক করে। ওকে, আমরা যদি প্রপার ডাটা অ্যানালাইসিস করতে পারি, তো আমাদের র ডাটাকে আমরা প্রসেস করলে আমরা আসলে আমাদের বিজনেসে আমরা উপকৃত হতে পারবো, মানে সামথিং একটা আউটপুট আসবে যেটা আমাদেরকে উপকৃত করবে আর কি। তো আমরা যদি জিজ্ঞেস করি যে আসলে ডেটা কিভাবে ফর্ম হয় বা জেনারেট হয়, তো এটা বিভিন্ন ওয়েতে হতে পারে। আপনি যে ফেসবুকিং করতেছেন, ফেসবুক যে আপনারা পোস্ট করতেছেন, কমেন্ট করতেছেন, সেখানে ডাটা জেনারেট হচ্ছে। ইমেজ আপলোড করতেছি, সেখানে ডাটা জেনারেট হচ্ছে। আহ আমি হয়তো এখন কথার কথা হয়তো আমি একটা বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সো আর দেখা গেল যে তখন একটা পাখি ডাকতেছে, আমি সেটা রেকর্ড করতেছি, সো এই পাখির ডাকটাও কিন্তু হচ্ছে একটা ডেটা, একটা রেকর্ডিং ভার্সন। আমাদের যে এয়ারপ্লেন গুলো আছে, এয়ারপ্লেনের আমরা ফ্লাইট ডাটা বলি, ঠিক আছে, সো এগুলো হচ্ছে ডাটা এয়ারপ্লেনের, আইওটি ডিভাইস থেকে জেনারেট হচ্ছে। আবার ধরেন যে এখন তো বেশ অনেক দিনই হয়ে গেল, ধরেন প্লেয়াররা ফুটবল খেলতেছে, দুইটা টিম। এখন ফুটবলার আসলে তারা মাঠে কতটুকু তারা ঠিকঠাক আসলে খেলতে পারতেছে, তাদের এনার্জিটা তারা ওখানে দিতে পারতেছে। তো এগুলো কিন্তু তাদের জার্সিতে কিছু চিপ বসানো আছে, সেখান থেকে কিন্তু রেকর্ডিং হচ্ছে। তারা কয়টা পাস দিচ্ছে, কতটুকু তারা দৌড়াচ্ছে, তো এখানেও কিন্তু ডেটা জেনারেট হচ্ছে। তো সবকিছুই আসলে ডেটা চারিদিকে, ইন আ সেন্স। ওকে। আহ তো এই ডেটাটা আসলে আহ, এটা দিয়ে আমরা কি করব, এটার ইম্পর্টেন্সটা আসলে কি। ওকে। ইম্পর্টেন্স যদি বলতে যাই, যেহেতু সবকিছুই ডেটা, সো এটার ইম্পর্টেন্স আসলে বিয়ন্ড এক্সপ্লেনেশন। এটা আমাদের সব ক্ষেত্রে আসলে কাজে লাগে। একটা সমীক্ষায় দেখা গেছে যে মোটামুটি 2025 সাল নাগাদ গ্লোবালি ডেটার যে ভলিউমটা হবে সেটা প্রায় 182 জেটাবাইট হবে। দ্যাট মিনস হিউজ পরিমাণ এটা, এবং প্রতি বছরই এটা এক্সপোনেনশিয়াল পরিমাণে বেড়ে যাচ্ছে। সো বুঝতেই পারতেছেন যে আমরা যদি প্রপারলি যদি ডাটাটাকে কালেক্ট করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, তারপরে কিছু একটা আমরা আউটপুট যদি আমরা পেতে পারি, সো এটা আমাদের আমাদের হিউম্যান লাইফে এটা একটা বিশাল এফেক্ট করবে। Okay.
সো আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে উপকৃত হতে পারি বা এর ইফেক্টটা কোথায়। ফার্স্ট হচ্ছে যে হিউম্যান লাইফের একটা ইফেক্ট রয়েছে। সো আপনি প্রপারলি যেটাকে অ্যানালিসিস করেন, কালেক্ট করেন, সো আপনার হিউম্যান লাইফটা, ডেইলি লাইফ আমাদের ইমপ্রুভ হবে। যেমন আমি হয়তো কোথাও হয়তো যাব, আমি একটা জার্নি করব। সো এই জার্নির জন্য আমাকে হয়তো কিছু একটা জানতে হচ্ছে যে আমার হয়তো ফ্লাইট কখন। সো আমরা ডাটা কালেক্ট করতেছি। এই ডাটা কালেকশনের মাধ্যমে আহ, আপনার কিন্তু সুবিধা হচ্ছে এটা। ওকে। তারপরে হচ্ছে আপনি কিছু ডিসিশন মেক করতে পারতেছেন, যে আপনি যখন জানতে পারতেছেন কথার কথা আপনি হয়তো সেন্ট মার্টিনে বেড়াতে যাবেন। তো আপনি হয়তো কোনো একটা ওয়েদার অ্যাপের মাধ্যমে আপনি দেখলেন যে হ্যাঁ, যে আপনি যখন যেতে যাচ্ছেন আপনি প্ল্যান করতেছেন, বাট তখন হচ্ছে ওয়েদারটা আসলে ভালো থাকবে না, বঙ্গোপসাগরে হয়তো লঘুচাপ সৃষ্টি হতে পারে, জাহাজ চলাচলের জন্য হয়তো সেটা উপযুক্ত সময় না। সো এই যে আপনি জিনিসটা যখন জানতে পারলেন, ডাটাটা যখন নিলেন, আপনি একটু ডিসিশন মেক করতে পারতেছেন ওয়েদার আই শুড গো দেয়ার অর নট। আর যদি আমি যেতে চাই তাহলে আমি কখন নাগাদ যেতে পারি বা কবে আমি যাব, কখন ওয়েদার আমার ভালো থাকবে। সো খুব ইম্পর্টেন্ট কিন্তু রোল প্লে করতেছে ডাটা আপনার লাইফে। এছাড়া আমরা যদি বিজনেস পার্সপেক্টিভ যদি চিন্তা করি, যে কোনো আপনার কোম্পানি বলেন, আহ, ধরেন আমি যদি কোন একটা মোবাইল অপারেটরের কথা বলি, ধরলাম জাস্ট অ্যাজ এ এক্সাম্পল র্যান্ডমলি বাংলা লিংক, আর ধরেন আপনি বিকাশের কথা ধরেন, মোবাইল ফিনান্সিয়াল প্রোভাইডার। ওকে। সো তারা কি করতেছে, তাদের কাছে কিন্তু প্রচুর ডেটা আছে। ওকে, এই ডেটাগুলোকে প্রপারলি তারা অ্যানালাইসিস করতেছে, অ্যানালাইসিস করে তারা কাস্টমার সেগমেন্টেশন করতেছে, বিহেভিয়ার অ্যানালাইসিস করতেছে, ট্রানজেকশন গুলো ঠিক মতো হচ্ছে কিনা, আহ, কোনো ট্রানজেকশন ফেল করতেছে কিনা, তারা ফ্রড অ্যানালিসিস ডিটেকশন করতেছে। সো এই প্রপারলি অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু বিজনেসের আপনার হিউজ একটা গ্রোথ আসে। আর এইটার জন্যই কিন্তু আসলে বর্তমানে ডাটা ইঞ্জিনিয়ারিং বলেন, ডাটা অ্যানালিটিক্স বলেন, এগুলোর এতটা ডিমান্ড হয়ে গিয়েছে। ওকে। সো ইম্পর্টেন্স বলতে এই আসলে এছাড়াও যখন এটাকে আসলে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, ডেটাগুলোকে প্রসেস করতে পারি, এটা কিন্তু আপনার হচ্ছে ফাইনালি আপনার বিজনেস যে কস্ট আছে সেটা কিন্তু রিডিউস করতে পারে। আপনি হয়তো আপনার কোনো একটা হয়তো ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে হয়তো কিছু কিছু আপনার প্রোডাকশন বাদ থাকে, কিছু ম্যাটেরিয়ালস হয়তো প্রতিবার প্রোডাকশন করার পরে নষ্ট হয়ে যায়। সো আপনি যদি প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন, আপনি তখন জানতে পারছেন যে আসলে কি কারণে বা কোন প্রোডাক্ট গুলো কিভাবে নষ্ট হচ্ছে। এর মাধ্যমে কিন্তু আপনি এই নষ্ট হওয়ার হারটা কমিয়ে আনতে পারেন। সো আপনার কস্টও রিডিউস হচ্ছে, এতে আপনার মানিটাও আসলে আউটকামটা বাড়তিছে। ওকে। ওকে, মুভিং টু আওয়ার নেক্সট টপিক। বাট একটা কোশ্চেন থেকে যায় যে আসলে আহ, আমি তো কয়েকবার বেশ বললাম যে সবই হচ্ছে ডেটা, কিন্তু এই সব ডেটাই কি আসলে আমাদের জন্য ইজ ইট ওয়ার্থি, ইজ ইট ভ্যালুয়েবল, ক্যান ইট অ্যাড ভ্যালু টু আওয়ার লাইফ, টু আওয়ার বিজনেস? আমি একটু এক্সপেক্ট করতেছি আপনাদের কাছ থেকে অ্যান্সারটা। সব ডেটা কি আমাদের কি প্রয়োজন? না। কি আমাকে একটু বলে হেল্প করতে পারেন? না। ওকে। কেন মনে হয় না, একটু যদি বলতেন। প্রথমত, আমাদের চারপাশ থেকে প্রচুর পরিমাণে ডাটা বিভিন্ন কারণে আমাদের কাছে চলে আসে। এই জি। সবটা আমরা কাজে লাগাইতে পারি না। দ্বিতীয়ত, এক্স্যাক্টলি। ডাটা থাকে হচ্ছে মেসি ডাটা, যে ডাটাগুলো আসলে ক্লিন না করলে কাজ করানো যায় না। এগুলোও খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইনসাইট বের করতে হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাই এটাই ট্রু। সো সব ডেটা আসলে লাগে না, সব আমাদের প্রয়োজন নেই। সো মেইন কথা হচ্ছে যে আসলে এই ডেটাটার একটা কনটেক্সট থাকতে হবে। উইদাউট কনটেক্সট এই ডেটাগুলো আসলে আমাদের জন্য খুব বেশি একটা আসলে মিন করবে না। ওকে। আমরা খুব বেশি একটা গেইন করতে পারবো না সেই ডেটা দ্বারা, ইভেন হয়তো কিছুই পারবো না যদি তার কনটেক্সট না থাকে। কনটেক্সটটা কি জিনিস? কনটেক্সট হচ্ছে আসলে জিনিসটা প্রাসঙ্গিক হওয়া কতটুকু। যেমন আমরা একটু জাস্ট রিয়েল লাইফের কিছু জিনিস চিন্তা করি, ঠিক আছে? আহ, যেমন আমি হয়তো বাজারে যাব, আমরা জানি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়তই খুব আপ ডাউন করে। তো বাজারে যাওয়ার আগে আমি হয়তো একটু জানতে চেষ্টা করতেছি যে আসলে আমার হয়তো সবজির দাম বা কিছু মাছ মাংসের দাম আজকে কেমন। তো এটার জন্য হয়তো কথার কথা হয়তো আপনার কোন একটা ফ্রেন্ডকে আপনি ফোন দিলেন, ঠিক আছে, যে তুমি কি গেছো, এখন কি অবস্থা বলো তো, আজকে কি দেখলা, আমি তো এটা নিতে যাচ্ছি, নিবো কিনা বুঝতেছি না, দামের কি অবস্থা জিজ্ঞেস করলেন।
এখন সে হয়তো আসলে দাম বা এটা বলার পরিবর্তে সে হয়তো মানে বাজারের অন্য বিষয় নিয়ে সে আলাপ শুরু করে দিল। ঠিক আছে, হয়তো ওদের উফ আজকে তো খুব গরম, আজকে তো বাজারের এখানে এই হয়েছে, রাস্তার খারাপ অবস্থা। So, সে কিন্তু আপনাকে কারেক্ট বা কন্টেক্সচুয়াল ইনফরমেশন কিন্তু সে দিতে পারতেছে না, ডাটাটুকু দিতে পারতেছে না যে আসলে দাম কেমন। তো এইখানেই কিন্তু জিনিসটা চলে আসে যে আসলে কনটেক্সট কতটুকু প্রাসঙ্গিক। ওকে। আর তারপরে সে হয়তো আপনাকে ফাইনালি হয়তো দাম বললো, দাম বলার সাথে সাথে সে তার আরো অনেক কিছু সে হয়তো বলে দিল। কিন্তু আপনার আসলে সবকিছু কিন্তু দরকার না, আপনি ফোকাস করতেছেন হচ্ছে দামের দিকে, আপনার শুধু দামটা নিলেই হবে, সো বাকিগুলোকে আপনি ফিল্টার আউট করে দিতে পারেন। ওকে। সো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রাসঙ্গিক হতে হবে ডেটার মাঝে আপনি যেটা নিতে যাচ্ছেন, আর এর মাঝে কিছু হচ্ছে আহ অপ্রয়োজনীয় কিছু চলে আসতে পারে, সেটাকে আপনি আসলে ফিল্টার করবেন। ফিল্টার করার পরে ফাইনালি যে ডেটাটুকু পাচ্ছেন সেটা দিয়ে আসলে আপনার আউটকামটা আসবে। ওকে। কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আমরা একটু জেনে নেই ডেটা সম্পর্কে, আপনারা অনেকেই হয়তো জানেন, বাট তারপরে একটু সো একটা হচ্ছে যে ইনফরমেশন। ওকে। আমরা আগেই বলেছি ডেটা হচ্ছে আসলে র ফ্যাক্ট, এটা একটা র ফরম্যাট, আনপ্রসেসড একটা ফরম্যাট। বাট এটা কি মিনিংফুল কিছু হতে হলে আমাদেরকে ইনফরমেশন লেভেলে যেতে হবে। ওকে। সো যখন আমরা ডেটাটাকে কিছুটা আমরা প্রসেস করতে পারি এবং ডেটাতে যখন কনটেক্সট থাকে, ডেটাতে যখন একটু স্ট্রাকচার হয় বা আমরা কিছুটা অর্গানাইজ করতে পারি, সো তখন এটা আসলে ইনফরমেশনে রূপান্তরিত হয়। সো ইনফরমেশন আসলে আমাদের কিভাবে হেল্প করে? সো এটা দ্বারা আমরা কিছু মেজার পাই, আমরা কিছু জিনিস জানতে পারি, যেমন হু, হোয়াট, হোয়েন, ওয়্যার। ঠিক আছে, যেমন বাজারের এক্সাম্পল থেকে আমি বলি যে আমরা আমরা যদি প্রকৃত ইনফরমেশনটা যদি পাই, তাহলে আমরা জানতে পারবো যে আসলে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য চিকেন মিট। ওকে। সো আপনি কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার আপনি জানতে পারতেছেন ইনফরমেশনটা থেকে। ওকে। আবার যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা স্মার্ট ওয়াচ আছে, আপনি প্রতিদিন যখন একটু হাঁটাহাঁটি বা জগিং করেন, সো সে কিন্তু আপনার ডেটাগুলো কিন্তু কালেক্ট করতেছে। ওকে। আপনি কতগুলো স্টেপ যাচ্ছেন, আপনার হার্ট রেট কতটুকু, সো এগুলো কিন্তু একদম র ডেটা সেই স্মার্ট ওয়াচটা কিন্তু সে ফিট করতেছে বা সে হচ্ছে নিচ্ছে আপনার কাছ থেকে। আপনি কিন্তু এখন পর্যন্ত এটা আপনার কাছে ভ্যালুয়েবল না, ভ্যালুয়েবল কখন হচ্ছে? যখন সেই স্মার্ট ওয়াচটা তার ডিসপ্লেতে আপনাকে সুন্দর করে লেভেলিং করে দেখাচ্ছে যে টোটাল ওয়াকিং স্টেপ হচ্ছে আজকে আপনার এতটুকু, আপনার হার্ট রেট হচ্ছে এতটুকু, বা ব্লা ব্লা আরো কিছু ইনফরমেশন আপনাকে যখন সুন্দর করে ডিসপ্লে করতেছে একটা স্ট্রাকচার ওয়েতে, তখন কিন্তু এটা ইনফরমেশন হিসেবে আপনার কাছে মিনিংফুল হচ্ছে। ওকে। সো এইটার পরে আহ, আমরা একটু নলেজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সো নলেজটা কি? এই ইনফরমেশনটা যখন আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো তখন এটা আসলে আমাদের নলেজে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে। সো নলেজ আপনাকে আসলে কি জানাবে, আপনাকে আসলে হাউ এটার একটা অ্যান্সার দিবে। ওকে। ফর এক্সাম্পল যদি আমি বলি, লেটস থিঙ্ক, সাপোজ আপনি, হ্যাঁ আমি যদি স্মার্ট ওয়াচের কথাই যদি বলি, যে এরকম প্রতিদিন সে আপনার কাছ থেকে ডেটা কালেক্ট করে আপনার হার্ট রেট কত, আপনার ওয়াকিং স্টেপস কত। সো এরকম করতে করতে দেখা গেল যে এক সপ্তাহ পরে তার কাছে বেশ অনেকখানি ডেটা আছে। সো সেই ডেটাটা নিয়ে আপনি তখন ধরেন কিছুটা আপনি অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি তখন আপনি রাখছেন, যেহেতু এক সপ্তাহের ডেটা আছে। সো আপনি যদি সেটাকে অ্যানালাইসিস করেন, আহ, আপনি যদি ডেটাগুলোকে আনকভার করেন যে কি ট্রেন্ড ছিল প্রতিদিন, আপনি কতটুকু কতটা স্টেপ হেঁটেছেন, প্রতিদিন আপনার হার্ট রেট কেমন ছিল। সো এই যে এখানে আপনি একটা ট্রেন্ড বা প্যাটার্ন আপনি বুঝার চেষ্টা করতেছেন। সো এইটাই হচ্ছে কিন্তু নলেজ। সো আপনাকে একটা সার্টেন একটা ফেনোমেনার অ্যান্সার সে আপনাকে দিবে, আপনি যখন ইনফরমেশনটাকে ইউজ করতে পারতেছেন প্রপারলি। ওকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেটার একদম একটা হাইস্ট লেভেল হচ্ছে আমরা যেটাকে উইজডম বলতে পারি। ওকে। সো এটা আপনাকে কিভাবে হেল্প করে বা এটা কি জিনিস? সো এটা হচ্ছে এমন একটা অ্যাবিলিটি যখন আপনি নলেজটাকে প্রপারলি আবার ইউজ করতে পারতেছেন, ইউজ করে হচ্ছে আপনি কিছু ডিসিশন মেকিং করতে পারতেছেন বা আপনি কিছু জাজ করতে পারতেছেন। ওকে। সো আগের স্টেপ থেকে আমি যদি বলি যে হ্যাঁ এক সপ্তাহের ডেটা অ্যানালাইসিস করে কিছু সে ট্রেন্ড, আমরা ট্রেন্ড বের করতেছি বা আমরা কিছু প্যাটার্ন বের করতেছি, তো বের করে দেখলাম যে আসলে হয়তো মাঝে মাঝে আমার ওয়ার্কিং স্টেপ গুলো ফল করতেছে, আমি একটা গ্রাফ থেকে হয়তো বুঝতেছি, বা আমার কোনো কোনো দিন হয়তো হাঁটাটা কম হচ্ছে,
এবং আপনি তখন চিন্তা করে দেখলেন যে না, হয়তো ওই দিনগুলোতে আপনি হয়তো বা কিছুটা হয়তো ভালো বোধ করেন না, আপনি হয়তো রিফ্রেশ বোধ করেন না। সো ওই যে নলেজটাকে যখন আপনি হচ্ছে এভাবে চিন্তা করতেছেন, সো এটাই কিন্তু আপনার উইজডম। আপনি কিন্তু একটা ডিসিশনে আসতে পারতেছেন যে না, তাহলে আমাকে প্রতিদিন আসলে ঠিকঠাক হাঁটতে হবে। সো এই যে আপনি একটা জাজমেন্ট করতে পারলেন, সো এটাই আপনার একটা ফাইনাল একটা লেভেল অফ উইজডম, ডেটাটাকে কাজে লাগিয়ে। সো ফাইনাল কথা হচ্ছে ডেটা থেকে যে ডেটা হচ্ছে একটা র ফরম্যাট জিনিস, বাট এটাকে যখন আপনি প্রসেস করতেছেন তখনই এটা আপনার জীবনে উপকার বয়ে আনে বিভিন্ন ক্ষেত্রে। ওকে। ওকে, এখন আমরা একটু দেখি যে আসলে এই ডেটাগুলো আমরা এগুলোকে কিছু ক্লাসিফিকেশনে আনতে পারি কিনা, বা ডেটার কিছু টাইপ আছে কিনা। সো ফার্স্ট হচ্ছে আমরা ডেটাকে যদি ক্লাসিফাই করতে চাই, আমরা দুইটা ক্লাসিফিকেশন আনতে পারি। একটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কি জিনিস, যেমন ধরেন কোন একটা নিউমেরিক নাম্বার সে আপনাকে বলবে। যেমন হতে পারে যে আজকে হয়তো আপনি জানতে চাচ্ছেন যে আজকে ওয়েদারের টেম্পারেচার কত ছিল, হয়তো 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। ওকে। সো এই যে সে আপনাকে একটা নিউমেরিক ভ্যালু দিচ্ছে, অ্যান্সার করতেছে, আহ, এটাই কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা। আর একটা কি, কোয়ালিটিটিভ। ওকে, সরি। সো কোয়ালিটিটিভ ডেটার ক্ষেত্রে কি হচ্ছে যে আহ, এই যে ধরেন যখন 27 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, তখন আসলে আপনি কতটুকু গরম বোধ করতেছেন বা আপনি স্বস্তি বোধ করতেছেন কিনা। ঠিক আছে, মানে আপনাকে একটা আসলে সিচুয়েশন বা স্টেট আপনাকে বর্ণনা করতেছে যে আপনি ভালো না খারাপ বোধ করতেছেন, এটাই আসলে কোয়ালিটিটিভ ডেটা। ওকে। এছাড়াও যদি আমি বলি যে কোয়ালিটিটিভ ডাটাতে কি কি হতে পারে, যেমন হয়তো এটা টেক্সচুয়াল হতে পারে, এটা ইমেজ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। ওকে। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনাকে এটা হচ্ছে নন নিউমেরিক্যাল, এবং এটা আপনাকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি বুঝতে সাহায্য করবে। ওকে। আর আমরা যদি এখন একটু ডেটার টাইপের দিকে যদি বলি, ডেটা আসলে ভ্যারিয়াস টাইপস এর হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইপস শুড বিলং টু, এটা স্ট্রাকচারাল হতে পারে। Okay? এখন স্ট্রাকচারাল ডেটা কি, স্ট্রাকচারাল ডেটা হচ্ছে যে সাধারণত আমরা স্ট্রাকচারাল বলতে আহ, যেটা আসলে সুন্দর করে অর্গানাইজ করা আছে, সুন্দর একটা ফরম্যাটে দেয়া আছে, যেটাকে হয়তো রিট্রিভ করতে আমাদের সহজ হয়, সার্চ করতে সুবিধা হয়, অ্যানালাইসিস করতে সুবিধা হয়, সেটাই আসলে স্ট্রাকচারাল ডেটা। অ্যাজ এক্সাম্পল যেমন আমরা বলতে পারি হচ্ছে, ধরেন গুগল স্প্রেডশিট আছে, সেটা একটা স্ট্রাকচারাল ডাটা। আপনারা সুন্দর ওখানে রো কলাম হিসেবে আপনারা ডাটা ইনপুট দিতে পারতেছেন, সুন্দর করে আপনারা ভিজুয়ালাইজ করতে পারতেছেন। আমরা যদি ডাটাবেজের কথা বলি, যেটাকে আমরা আরডিবিএমএস বলি, রিলেশনাল ডাটাবেস, সেখানে কিন্তু রো কলাম হিসেবে ডাটাগুলো সুন্দর করে রাখা যায়। সো এটা হচ্ছে স্ট্রাকচারাল ডাটার উদাহরণ। এর বাইরে আছে হচ্ছে আনস্ট্রাকচারাল ডাটা। সেটা কেমন, নাম থেকে আমরা বুঝতে পারছি সেটা আসলে কোনো স্ট্রাকচার বা প্রপার স্ট্রাকচার সে মেনটেন করবে না একেবারেই। যেমন হতে পারে আপনি ইমেইল সেন্ড করতেছেন, সো ইমেইলে আপনি যখন ইমেইলটা ডাউনলোড করতেছেন, সো এটাকে একটা আনস্ট্রাকচার একটা ডেটা। আপনি যখন একটা ইমেজ ডাউনলোড করতেছেন বা আপলোড করতেছেন, ইমেজটা কিন্তু আনস্ট্রাকচার ডাটা। ভিডিও, অডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, সো এগুলো সবই হচ্ছে আনস্ট্রাকচার ডাটা। আর এই দুটার মধ্যবর্তী আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে সেমি স্ট্রাকচার্ড। এটা না হচ্ছে প্রপারলি স্ট্রাকচার্ড, না হচ্ছে প্রপারলি আনস্ট্রাকচার্ড, সো ইন বিটুইন এটা একটা স্টেটের ভিতরে পড়ে গেছে। যেমন আপনারা হয়তো জানেন যে জেসন নামে একটা জিনিস আছে। ওকে, জেসন বা এক্সএমএল। সো এখানে কি হয়, কিছুটা জিনিসটা স্ট্রাকচার থাকে, বাট প্রপারলি জিনিসটা থাকে না। বা অনেক সময় আমরা হচ্ছে কিছু লগ ফাইল জেনারেট করি, যেমন হয়তো কোনো ডেটাবেসের লগ ফাইল হতে পারে, বা একটা ধরেন কাস্টমার কেয়ারে ধরেন একটা কাস্টমার যে রিপ্রেজেন্টেটিভ আছে, তিনি যখন হচ্ছে কাস্টমারকে সার্ভ করেন, তার কোশ্চেনের অ্যান্সার দেন, সো এর এর পিছনে কিন্তু একটা লগ ফাইল জেনারেট হয় যে আসলে কখন কলটা আসলো, কতক্ষণ কথা বললো, এটার সলিউশন হলো কিনা। সো এই জিনিসগুলো কিন্তু আসলে প্রপারলি স্ট্রাকচার্ড হয় না। সো এগুলো হচ্ছে একটা সেমি স্ট্রাকচার ডেটার উদাহরণ। ওকে। এর বাইরে আমরা আরো বেশ কিছু টাইপ পেতে পারি। যেমন একটা হচ্ছে যে ওপেন ডেটা। ওপেন ডাটার কনসেপ্টটা কি, যে এটা আমরা নাম থেকে বুঝতে পারছি যে এটা আসলে কাইন্ড অফ ওপেন ফর অল। ওকে।
যেমন এই যে ওয়েদার রিপোর্ট বা আপনি ওয়েদার ডেটা দেখতেছেন, এগুলো কিন্তু সবার জন্য ওপেন। বা আপনি কোন একটা রিসার্চের ডেটা সেট দেখতেছেন, এগুলো কিন্তু সবার জন্য ওপেন। বা ধরেন গভর্নমেন্ট থেকে আপনাদেরকে কোনো জিনিস জানানো হলো বা কোনো রিপোর্ট দেয়া হলো, সো এটা কিন্তু হচ্ছে হোল নেশন, তারা সবাই কিন্তু এটা জানতে পারছে। So এটা হচ্ছে ওপেন ডেটা। ওকে, এই ওপেন ডেটা নিয়ে আপনারা সহজেই কাজ করতে পারেন, এটা যে কোনো জায়গা থেকে রিট্রিভ করতে পারেন বা ইনজেস্ট করতে পারেন, এটাতে কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লোজড ডেটা। সো ক্লোজড ডেটা কি জাস্ট অপোজিট টু ওপেন ডেটা। অ্যাজ এক্সাম্পল যেমন হতে পারে যে ধরেন বিকাশের যে ডেটাগুলো আছে ট্রানজেকশনাল, বা একটা ব্যাংকের ট্রানজেকশনাল ডেটাগুলা, বা আপনার ধরেন কোন একটা পার্সোনাল ডেটা, ফেসবুকে ধরেন আপনার প্রোফাইল আছে, আপনি কিছু ইনফরমেশন আপনি সেখানে লিখে রেখেছেন, এগুলো সব কিন্তু হচ্ছে আসলে প্রাইভেট, যদি না আপনি এগুলোকে পাবলিশ করে দেন, ওপেন করে দেন। ওকে, সো এগুলো হচ্ছে সিক্রেট বা ক্লোজ ডেটা হিসাবে ধরা হয়। Okay? আচ্ছা, এর বাইরে আরেকটা ইন্টারেস্টিং টাইপ আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেটা ডেটা। ওকে, সো মেটা ডাটাটা কি? মেটা ডাটা হচ্ছে যে এটা আসলে অ্যাকচুয়াল ডাটা না, এটা হচ্ছে কাইন্ড অফ সাপোর্টিভ ডাটা। দ্যাট মিনস মেটা ডাটার যে ডেফিনেশন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। তো আপনার অ্যাকচুয়াল যে ডেটা, সেই ডেটা সম্পর্কিত আরো কিছু ডেটা বা তথ্য দেয় হচ্ছে মেটা ডাটা। অ্যাজ এক্সাম্পল, আপনি হয়তো একটা ইমেইল লিখতেছেন, সেখানে ইমেইলে আপনি যে সাবজেক্ট লিখতেছেন, এটা কিন্তু আসলে একটা মেটা ডাটা। আপনি ইমেইলের ভিতরে যে বডিতে আপনি সব আপনার মেইন ইনফরমেশন গুলো আপনি দিচ্ছেন, বাট ইমেইলের যে সাবজেক্টটা, এটা হচ্ছে একটা মেটা ডাটা। দ্যাট মিনস ইমেইল, এটার নাম কি, এটার সাবজেক্ট কি, আপনাকে এই তথ্যটুকু সে জানাচ্ছে। তো আপনি যখন একটা ফাইল ক্রিয়েট করছেন, একটা টেক্সট ফাইল আপনার কম্পিউটারে, আপনি কিন্তু ফাইলের একটা নাম দিচ্ছেন, যে xyz.text ফাইল বা xyz.excel ফাইল। ওকে, সো এটাও কিন্তু একটা মেটা ডাটা, যে ফাইলের নামটা কি। ওকে, আর একটা যদি এক্সাম্পল দেয়, যেমন আপনি হচ্ছে ধরেন কোড করতেছেন, এইচটিএমএল কোড। সো এইচটিএমএল কোড করে আপনি একটা হয়তো ওয়েব পেজ আপনি বানাচ্ছেন। সো বডির ভিতরে আপনার মেইন এলিমেন্ট গুলো থাকে, কিন্তু এর বাইরে কিন্তু আরো কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে হেড। সো এই যে হেড এলিমেন্টটা, সেটা কিন্তু হচ্ছে একটা মেটা ডাটা। ওকে, সো ইন আ নাটশেল মেটা ডাটা কি, যে আপনার মেইন ডাটা সম্পর্কিত আরো কিছু এক্সট্রা ইনফরমেশন সে আপনাকে প্রোভাইড করে। ওকে, আচ্ছা, ফাইনালি মোস্ট একটা বাজিং ওয়ার্ড হচ্ছে যে টাইপটা, সেটা হচ্ছে বিগ ডাটা। সো বিগ ডাটাটা কি জিনিস আপনারা কম বেশি সবাই জানেন, শুনেছেন। এটার ডেফিনেশন যদি আমরা বলি, এটা হচ্ছে একটা মেসিভ ভলিউম থাকবে, এবং এটা হচ্ছে অনেকটা কমপ্লেক্স হবে এবং খুব চ্যালেঞ্জিং হবে এটাকে প্রসেস করার জন্য, যেটা আসলে ট্র্যাডিশনাল মেথড দিয়ে প্রসেস করাটা খুব টাফ হবে। ওকে, সো বিগ ডাটার মেইনলি তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, আমরা 3V বলে থাকি। ভি কেন বলি, যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আসলে শুরু হয়েছে ভি দিয়ে, ভি অক্ষর দিয়ে। ফার্স্ট হচ্ছে ভলিউম। এর প্রথম ক্যারেক্টারিস্টিক্সটাই হবে যে এটার ভলিউমটা হিউজ হবে, হিউজ ডেটা সে জেনারেট করবে প্রতি সেকেন্ডে বা মিলি সেকেন্ডে। সেকেন্ড ভি হচ্ছে যে ভেলোসিটি, এবং এটার ডেটা জেনারেশন স্পিডটা এমন থাকবে যে এটা আসলে প্রচুর থাকবে। ওকে, সে খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে ডেটা সে জেনারেট করবে, প্রসেস করতে থাকবে। এবং থার্ড ভি হচ্ছে যে ভ্যারাইটি। সো এটা খুব মানে কোর একটা উপাদান বিগ ডেটার বা ক্যারেক্টারিস্টিক্স। ভ্যারাইটি বলতে কেমন হবে এখানে, সেটা সেই স্ট্রাকচারাল হতে পারে, সে নন স্ট্রাকচারাল হতে পারে, সে সেমি স্ট্রাকচারাল হতে পারে। দ্যাট মিনস সে মানে আসলে কোনো নির্দিষ্ট টাইপ সে ফলো করবে না বিগ ডেটার ক্ষেত্রে। সো এই মেইনলি কমন টাইপ গুলো আমরা পেয়ে থাকি আসলে আমাদের ডেটার ক্ষেত্রে। সো জাস্ট একটা ভিজুয়ালাইজেশন আপনাদের একটু বোঝার সুবিধার্থে আর কি, যে আপনাদের স্ট্রাকচারাল ডাটা থাকবে, যেটা হয়তো রিলেশনশিপ ডাটাবেস বা স্প্রেডশিটে সাপোর্ট করে। আনস্ট্রাকচারাল ডাটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার যে ডাটাগুলো, সেগুলো হতে পারে। আপনার ওপেন ডাটা আর ক্লোজ ডাটা, এটা নিয়ে আমরা বললাম, যেটা আসলে আপনার এক্সেস থাকবে ওপেন ডাটাতে। ক্লোজ ডাটা হচ্ছে এটা একটা সিক্রেট ডাটা, প্রাইভেট ডাটা। এছাড়া আপনার সেমি স্ট্রাকচার ডাটা আছে, যেটা ইন বিটুইন স্ট্রাকচার এবং আনস্ট্রাকচারাল ডাটার মিডিলে পড়বে। সেটার এক্সাম্পল হতে পারে জেসন ফাইল বা লগ ফাইলস। আর এছাড়া ফাইনালি হচ্ছে বিগ ডাটা আছে, যেটা আসলে 3V ক্যারেক্টারিস্টিক ফলো করে, ভলিউম, ভেলোসিটি এবং ভ্যারাইটি। আর এর বাইরে আমরা বলেছি হচ্ছে মেটা ডাটা, যেটা আসলে আপনাকে মেইন ডাটা সম্পর্কিত কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। ওকে, আমরা একটু নেক্সট টপিকে চলে যাই। আহ, আশা করি আপনারা সবাই কম বেশি এসকিউএল নিয়ে হয়তোবা কাজ করেছেন আর কি।
আচ্ছা ভাইয়া, সো ইমেলটা কি সেমি স্ট্রাকচার ডাটা হিসেবে আহ, নিতে পারি না আমরা? কারণ ওটার তো একটা স্ট্রাকচার আছে। আসলে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার এইটা আসলে ডিপেন্ড করবে আপনি কিভাবে জিনিসটা রিট্রিভ করতেছেন এবং কিভাবে জিনিসটাকে আপনি স্টোর করতেছেন। সো এই মেথোডোলজির উপরেও আসলে আপনি ডিফাইন করতে পারেন জিনিসটা কতটুকু স্ট্রাকচার বা আনস্ট্রাকচার। ওকে, সো এটা আহ, বলতে পারেন আপনার ওয়ে অফ প্রসেসের উপরে ডিপেন্ড করবে এটা আসলে। ওকে, মোস্টলি আমরা স্ট্রাকচারাল ডেটা নিয়ে কাজ করব। আনস্ট্রাকচারাল ডেটা আমরা কিছু হয়তো এক্সাম্পল যোগ করতে পারি, বাট আমরা দেখি যেটা আসলে সবার জন্য সুবিধা এবং কোর্সের জন্য সুবিধা আমরা সেটা ইনশাল্লাহ করব। ওকে, আর ওকে, একটা কাজ করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আসলে কোর্সটাকে যতটুকু ইন্টারেক্টিভ করা যায়, আপনাদের থেকে কিছু প্রশ্ন দিতে প্লাস অ্যান্সারও দিতে। বাট আমরা যদি একটা রুলস যদি ফলো করি, আপনাদের কিছু কোশ্চেন যদি থাকে আপনারা কাইন্ডলি হচ্ছে একটু চ্যাট বক্সে আপনারা ওটাকে টাইপ করে ফেলেন। এট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা ওগুলো নিয়ে ডিসকাস করলে মনে হয় ভালো হয়। তাহলে আমরা আসলে আগে সবগুলো আমরা টপিক গুলো শেষ করে নিই, তারপরে আমরা ডিসকাস করলে এটা মনে হয় সবার জন্য ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জানি যে আমাদের হচ্ছে ডেটাবেস, এখানে আমরা আসলে কি লিখি, আমরা এসকিউএল কোয়েরি লিখি। ওকে, বাট কিছু ডেটাবেস আবার আছে যেটাকে আমরা আসলে নো এসকিউএল বলে থাকি, নো এসকিউএল ডেটাবেস। আমরা আসলে এখন একটু জানার চেষ্টা করি যে এসকিউএল কি এবং নো এসকিউএল কি। ওকে, সো এসকিউএলটা কি? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো এখানে ডেটাবেসটা হবে হচ্ছে রিলেশনাল এবং আপনার ডেটাটা হবে হচ্ছে স্ট্রাকচারাল। এবং আপনার ডেটাবেসে যে আমাদের যে স্কিমা থাকে সেটা কিন্তু ডেফিনেটলি আপনার একদম প্রি ডিফাইন্ড স্কিমা হতে হবে। সো আপনি আগে থেকে আপনার স্কিমাটাকে আপনি ডিফাইন করতেছেন। এবং আমরা এখানে কিভাবে স্টোর করি ডাটাগুলোকে, সো ওয়ে অফ বা মোড অফ স্টোরিং ইজ আপনার টেবিল বেসড। আমরা জানি যে টেবিলে কি থাকে, রো এবং কলাম থাকে। ওকে, এবং আপনার রিলেশনাল ডাটাবেস গুলোতে বা আপনার এসকিউএল ডাটাবেস গুলোতে এগুলো কিন্তু আপনার ভার্টিক্যালি স্কেলেবল হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, ওকে, তার আগে একটু আমরা জাস্ট জেনে নেই যে কি কি আমাদের এসকিউএল ডেটাবেস গুলো রয়েছে। মোস্ট অফ দ্য কমন ডেটাবেসেস আর সিকিউএল সার্ভার, ওরাকল, পোস্টগ্রেস, মাইস্কুয়েল আছে। এছাড়াও অনেক ডেটাবেস আছে, আপনারা হয়তো কম বেশি অনেকে কাজ করেছেন। সো নো এসকিউএল, এটার অর্থ থেকে আমরা আসলে বা নাম থেকে আমরা বুঝতে পারছি যে নো এসকিউএল, সো এটা আসলে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ না, সে কোনো স্ট্রাকচার ফলো করবে না। ওকে, সো এটা হচ্ছে একটা আনস্ট্রাকচারাল ডেটা এবং এই আনস্ট্রাকচারাল ডাটাকে আমাদের রাখতে হয় হচ্ছে নন রিলেশনাল ডাটাবেসে। এবং এখানে যে স্কিমাগুলো হয়ে থাকে সেটা আসলে আমরা প্রি ডিফাইন করতে পারি না, এটা আমাদের ডাইনামিক হয়। কেন ডাইনামিক হয়? যেহেতু আসলে আমরা স্ট্রাকচারটা আসলে জানি না, এটা স্ট্রাকচারাল না, সো সেই জন্য আমাদের স্কিমাটাও আমরা আগে থেকে ডিফাইন করতে পারি না। ওকে, এখানে আমরা কিভাবে ডাটা স্টোর করতে পারি? আমাদের স্টোরিং মোডটা হতে পারে যে ডকুমেন্ট বা কি ভ্যালু, এই মেথড হতে পারে, কি ভ্যালু পেয়ার হতে পারে, গ্রাফ মেথড হতে পারে, গ্রাফ বেসড। এছাড়া আমার বিভিন্ন আমাদের মেথড আছে। আর নোএসকিউএল ডেটাবেসটা আসলে আমরা এটাকে হরাইজন্টালি আমরা স্কেলেবল করতে পারি। ওকে, তো আমরা যখন ডেটাবেস পোর্শনে যাব তখন আমরা আরো ডিপলি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, নোএসকিউএল ডেটাবেজের ভিতরে কি কি আছে? যেমন ধরেন মোস্ট কমন বা পপুলার হচ্ছে মঙ্গোডিবি। আমরা ইনশাআল্লাহ এই কোর্সে মঙ্গোডিবি নিয়ে কাজ করব। এছাড়া আছে ক্যাসান্ড্রা আছে, রেডিস আছে, আহ আরো আরো বেশ বেশ কিছু ডেটাবেস আছে যেগুলো আসলে নোএসকিউএল ডেটাবেস। সো নোএসকিউএল ডেটাবেস ইন এ নাটশেল কি বলতে পারি যে এটা আসলে আনস্ট্রাকচারড এবং এখানে ডেটাগুলো বিভিন্ন টাইপসের হতে পারে। এটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, বিভিন্ন ডকুমেন্টস হতে পারে। ওকে, ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। এখন এই যে ডেটাগুলা, এই ডেটাগুলোকে একটা তো হচ্ছে আমরা ডেটাবেসে রাখতে পারি, আর একটা হচ্ছে ডেটাবেস ছাড়াও আমাদের ক্লাউড অপশন রয়েছে এখন আমাদের মডার্ন ডেটার যুগে। আমরা ডেটা লেকে রাখতে পারি, ডেটা ওয়্যারহাউসে রাখতে পারি, ডেটা লেক হাউসে রাখতে পারি। সো এগুলো আসলে কি? এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্টোরেজ, আমরা ডেটা স্টোর করতে পারি এই কম্পোনেন্ট গুলোতে। ওকে, সো আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে ডেটা লেকটা কি জিনিস। সো ডেটা লেক হচ্ছে, এটা আপনার স্ট্রাকচারাল হতে পারে, সো স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড অথবা আনস্ট্রাকচার্ড সব রকমের ডেটাই সে হোল্ড করতে পারে। ওকে,
সে রিলেশনাল ডেটা, নন রিলেশনাল ডেটা, বোথ টাইপস অফ ডেটা সে রাখতে পারে। এখানে মোটামুটি রিড অপারেশন হয়ে থাকে। আর ডেটা লেকে আমরা আসলে আমাদের র, আনপ্রসেসড বা আনফিল্টার্ড ডেটাগুলোকে আমরা রাখি। ওকে। আর আমরা যদি সোর্স বলি, সো সোর্স বলতে গেলে বিগ ডেটা থেকে ডেটা আসতে পারে, আইওটি ডিভাইস থেকে আসতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে আসতে পারে, স্ট্রিমিং ডেটা হতে পারে। এই সমস্ত ডেটা আমরা আমাদের ডেটা লেকে রাখতে পারি। আমরা যদি আর এখানে আর একটা স্কেলাবিলিটির কথা আমরা যদি বলি, সো এখানে আসলে কস্টটা কম, যেহেতু এটা আসলে আমরা সরাসরি র ডাটা এখানে রাখি। ওকে। আর এটার আসলে ইউজার কারা? ইউজার হচ্ছে যারা ডেটা সায়েন্টিস্ট আছেন, ডেটা ইঞ্জিনিয়ার আছেন, তারা এই ডেটা লেক থেকে ডেটা নিয়ে তারা ইউজ করে থাকে, প্রসেস করে থাকে ইনিশিয়ালি। আর ইউজ কেসগুলো কি কি আছে, যেমন আমরা এই ডেটা লেক থেকে ডেটা নিয়ে আমরা ফাইনালি হচ্ছে এটাকে মেশিন লার্নিং এ অ্যাপ্লাই করতে পারি, আমরা কিছু প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে পারি, আমরা রিয়েল টাইম অ্যানালাইসিস করতে পারি। সো দিস আর দ্য সাম কমন ইউজ কেসেস অফ ডেটা লেক। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে ডেটা ওয়্যার হাউস। ডেটা ওয়্যার হাউস কিন্তু আপনার এটা স্ট্রাকচার্ড হতে পারে, হতে পারে না, মানে এটা স্ট্রাকচার্ড হতেই হবে আসলে। ওকে। এবং ডেটা ওয়্যার হাউস হচ্ছে এটা রিলেশনাল হবে। দ্যাট মিনস আমরা এসকিউএল ডাটাবেসের যে প্রপার্টি গুলো আমরা অলরেডি জেনেছি, ডেটা ওয়্যার হাউস মোটামুটি সেই প্রপার্টি ফলো করবে। ওকে। আর ডেটা ওয়্যার হাউসে আমাদের যে অপারেশন গুলো হয়ে থাকে, আমরা রিড রাইট উভয়টাই করতে পারি। এবং ডেটা ওয়্যার হাউসে কিন্তু আমরা কিছুটা প্রসেসড ডেটা আনি। আমরা র ডাটা রাখি হচ্ছে ডেটা লেকে, সেখান থেকে আমরা কিছুটা প্রসেস করে আমরা ফাইনালি ডেটা ওয়্যার হাউসে আমরা রাখি। ওকে। এবং এটার সোর্স কি কি হতে পারে? বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ডেটা জেনারেট হতে পারে। সো অ্যাপ্লিকেশন থেকে যখন ডেটাগুলো জেনারেট হয় তখন সেটা কিন্তু কিছুটা প্রসেসড থাকে, বা না থাকলে আমরা সেটাকে করে নিব। আমাদের ট্রানজ্যাকশনাল ডেটা হতে পারে, আমাদের বিভিন্ন রিপোর্টিং ডেটা হতে পারে, এগুলো কিছুটা প্রসেসড অবস্থায় আমরা ডেটা ওয়্যার হাউসে আমরা রাখি। Okay? আর এটা কি স্কেলিং করাটা কিছুটা ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ ডেটা ওয়্যার হাউসে। আর এটার ইউজার কারা? এটার ইউজার হচ্ছে যারা অ্যাকচুয়ালি ডেটা ওয়্যার হাউস প্রফেশনাল এবং যারা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, তারা ডেটা ওয়্যার হাউস থেকে ডেটা নিয়ে থাকেন। আর ইউজ কেস কি হতে পারে? এটা দিয়ে আমরা আসলে ডেটা ওয়্যার হাউস আমাদের মেইন ইউজ হয় হচ্ছে যে আমরা আসলে কিছু হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করব, আমরা কিছু বিআই রিপোর্ট জেনারেট করব। এটাই আসলে ডেটা ওয়্যার হাউসের কোর পারপাস। আচ্ছা, ফাইনালি হচ্ছে ডেটা লেক হাউস। আমরা ডেটা লেক সম্পর্কে একটু জেনেছি, আমরা ডেটা ওয়্যার হাউস সম্পর্কে জেনেছি, আর এটা হচ্ছে ডেটা লেক হাউস। সো ডেটা লেক প্লাস হচ্ছে হাউস, ওয়্যার হাউসের হাউস, দুটা মিলে আসলে ডেটা লেক হাউস। এটা একটা কাইন্ড অফ কম্বাইন্ড একটা সলিউশন ডেটা লেক এবং ডেটা ওয়্যার হাউসের। সো দ্যাট মিনস এখানে আপনার স্ট্রাকচারাল, সেমি স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল বা আনস্ট্রাকচারাল সব রকমের ডেটা এখানে থাকতে পারে। এবং এটা হচ্ছে রিলেশনাল এবং নন রিলেশনাল বোথ টাইপস এর ডেটা সাপোর্ট করে। এবং এখানে আপনি রিড রাইট বোথ অপারেশন আপনি এখানে প্রসেস করতে পারেন। এবং এখানে এটা যেহেতু ডেটা ওয়্যারহাউস এবং ডেটা লেকের একটা কম্বাইন ফর্ম, সো এখানে হচ্ছে র ডেটা থাকতে পারে, প্রসেস ডেটা থাকতে পারে। সো এটা আসলে আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন, কেন চাচ্ছেন। ওকে। এবং ডেটা সোর্সও এটা বিগ ডেটা হতে পারে, সেটা আইওটি ডিভাইস থেকে হতে পারে, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন, ট্রানজ্যাকশনাল ডেটা, ব্যাচ ডেটা, বিভিন্ন কিছু হতে পারে, ব্যাচ রিয়েল টাইম ডেটা হতে পারে। ওকে। অ্যান্ড ইটস ইজি টু স্কেল at low cost. Okay. And who are the users of this data lakehouse? He may be a business analyst, he may be a data engineer, data scientist. Okay. And what are the outcomes or the use cases? আমরা এখান থেকে রিপোর্টিং করে থাকি, বিআই রিপোর্টিং করে থাকি আমরা, এছাড়া হচ্ছে মেশিন লার্নিং বা প্রেডিক্টিভ অ্যানালিসিস এই মডেলগুলোতে আমরা ইউজ করে থাকি এখানকার ডেটা নিয়ে। ওকে। আচ্ছা, সো আমরা এই আলোচনা থেকে আমরা কিন্তু বেশ কিছু টার্ম অলরেডি পেয়ে গেলাম, যে ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট। ওকে। সো আসলে এই তিন ধরনের যে মানে ব্যক্তিরা আছেন তাদের আসলে ডিফারেন্সটা কি, বা তাদের রোলস রেসপন্সিবিলিটি কিসে ডিফার করে, আমরা এই সম্পর্কে এখন একটু জানার চেষ্টা করি। ওকে। সো ডেটা ইঞ্জিনিয়ারের কাজ আসলে কি, বা ডেটা ইঞ্জিনিয়ার আসলে কি? ওকে।
সো ডেটা ইঞ্জিনিয়ার আসলে সে ডেভেলপ এবং সে মেইনটেইন করে হচ্ছে ডেটা আর্কিটেকচার এবং ডেটা পাইপলাইন, এবং সে আসলে এনশিওর করে আহ, এই পাইপলাইন যে আউটপুটটা হবে সেটা হচ্ছে আসলে মিনিংফুল কিছু একটা হবে, এবং সেটা হচ্ছে অপারেশনাল হবে, যেন আদার্স যে স্টেক হোল্ডাররা আছে সেই ডাটাটাকে নিয়ে তারা যেন এটাকে কাজ করতে পারে। দ্যাট মিনস একটা মিনিংফুল ডাটা প্রেজেন্ট করতে হবে ও পাইপলাইনে রেডি করতে হবে, এটা আসলে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। ওকে, সো he's managing data pipeline and orchestrating the pipelines. ওকে, অ্যান্ড সে কি করে, সে হচ্ছে এগুলোকে মেনটেন করে ডাটা প্ল্যাটফর্ম গুলোকে, সে হচ্ছে কিছু কাস্টম ডাটা ইন্টিগ্রেট করে। ওকে, বিভিন্ন সোর্স থেকে সে ডাটা এক্সট্রাক্ট করে, তারপরে সে হচ্ছে ডাটা ওয়্যার হাউসের পারফরমেন্স অপটিমাইজ করে, ওকে, ফাস্টার পারফরমেন্স দেওয়ার জন্য। তারপরে এছাড়াও সে হচ্ছে কিছু ডাটা মডেলিং করে থাকে, কিছু সাপোর্টিভ ডাটাও সে জেনারেশন করে থাকে, যেটা আসলে মেইন ডাটার সাথে সাপোর্টিভ হবে। এছাড়াও আরো কিছু স্ট্যান্ডার্ডাইজ সে কাজ করে থাকে ডেটাটাকে মেইনটেইন করার জন্য বা নেক্সট স্টেক হোল্ডারের কাছে পৌঁছানোর জন্য। ওকে, সো আসলে কি কি স্কিল ডেটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় তার এই কাজগুলো করার জন্য? সো তাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, যেমন সেটা পাইথন হতে পারে, সেটা জাভা হতে পারে, সেটা ডটনেট হতে পারে, স্কালা হতে পারে। ওকে, এছাড়া তাকে হচ্ছে ইটিএল ফ্রেমওয়ার্ক জানতে হয়, কিভাবে ইটিএল এর পাইপলাইন রেডি করতে হয়, কিভাবে ডাটা মডেলিং করতে হয়। তারপরে তাকে কিছু বিগ ডাটা টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হয়, যে কিভাবে এটাকে আসলে প্রসেস করা যায় বা ইনজেস্ট করা যায়। সেক্ষেত্রে আপনাকে অ্যাপাচি স্পার্ক এটা জানার প্রয়োজন হতে পারে। এছাড়া তাকে হচ্ছে এসকিউএল জানতে হবে, নো এসকিউএল জানতে হবে যদি সে আনস্ট্রাকচার ডাটা হ্যান্ডেল করতে চায়। তারপরে তাকে হচ্ছে ডাটা স্টোরেজ, এগুলো নিয়ে তার নলেজ থাকতে হবে ডেফিনেটলি, কেননা সে তো আসলে ডাটাকে স্টোরি করে। ওকে, আর তারপরে তাকে হচ্ছে কিছু ক্লাউড প্রোভাইডার বা ক্লাউড সার্ভিস সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, কারণ এখন সবকিছুই আমাদের ক্লাউড বেস হয়ে গেছে অলরেডি, হয়ে যাচ্ছে বলবো না, হয়ে গিয়েছে। সো এডব্লিউএস হতে পারে, অ্যাজিউর হতে পারে, বা গুগলের টেকনোলজি হতে পারে ক্লাউডের। ওকে, সো এই তো মোটামুটি ডাটা ইঞ্জিনিয়ারিং এই স্কিল গুলো থাকা প্রয়োজন। আচ্ছা, এরপরে আসলে আছে যে ডাটা অ্যানালিস্ট, যে কি করে, ডাটা ইঞ্জিনিয়ার তাকে যে ডাটাগুলো প্রিপেয়ার করে দিচ্ছে বা কোনো একটা সোর্স থেকে ডাটা নিয়ে কিছুটা প্রসেস করে তাকে যখন দিচ্ছে, তখন ডাটা অ্যানালিস্টের কাজ হচ্ছে যে আহ, আগে হচ্ছে ডাটা অ্যানালিস্ট কি করে, সে আসলে অ্যানালাইসিস করে কিছু একটা আউটকাম দেয় যেটা আসলে বিজনেস ভ্যালু অ্যাড করে ফাইনালি। ওকে, সো এটার জন্য ডাটা অ্যানালিস্টকে কি করতে হয়, আগে তাকে হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্টসটা জানতে হয়, যে আসলে আমি কেন ডাটা চাচ্ছি, ডাটা দিয়ে আমি কি করব, আমার স্টেক হোল্ডার বা আমার হচ্ছে ম্যানেজমেন্ট আসলে ডাটা দিয়ে কি দেখতে চাচ্ছে, কি ডিসিশন নিতে চাচ্ছে। সো তাকে আগে বিজনেসের রিকোয়ারমেন্টসটা বুঝতে হয় ডাটা অ্যানালিস্টকে। এরপরে কি হতে পারে, যে সে যখন ডাটাটা পাচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে, তখন তার কিছুটা ট্রান্সফরমেশনের দরকার হতে পারে, কিছুটা ক্লিন করা লাগতে পারে সেই ডাটাটাকে। তারপরে সে তার প্রয়োজন মতো সেটাকে ডিপ্লয় করতে পারে, কিছু মডেলিংও সে করতে পারে। ওকে, এরপরে সে হয়তো কিছু এক্সট্রা কিছু প্রসেস সে লাগলে করতে পারে এখানে। ওকে, আহ এরপরে সে তার অ্যানালিসিসের মেইন যে কাজটা সেটা সে করবে। এরপরে তার যে ফাইনাল স্টেক হোল্ডাররা আছে তাদেরকে সে কিছু ট্রেনিং প্রোভাইড করতে পারে। এছাড়াও হচ্ছে অন্যান্য যে পার্টিরা আছে তাদের সাথে সে কনসাল্ট করবে, সে কোলাবোরেশন করবে, যে আসলে কিভাবে ডাটাকে ইনজেস্ট করা যায়, অ্যানালাইসিস করা যায়, বা কিভাবে ডাটাটাকে হচ্ছে নেক্সট লেভেলে প্রোভাইড করা যায়। ওকে, সো ডাটা অ্যানালিস্টের মেইন আসলে স্কিলটা কি হবে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রেও তাকে ডাটা ইঞ্জিনিয়ারের মতো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা পাইথন হতে পারে বা অন্য কিছু হতে পারে। তাকে এসকিউএল জানতে হবে অ্যানালাইসিস করার জন্য। তাকে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করার ক্যাপাবিলিটিও থাকতে হবে, সেটা পাইথনে হতে পারে, পাইথনের পান্ডা ফ্রেমওয়ার্ক বা নামপাই বিভিন্ন কিছু আছে। তারপরে তাকে হচ্ছে, সে যেহেতু অ্যানালিস্ট, তাকে কিছু একটা আসলে ফাইনালি ভিজুয়ালাইজ করতে হয় তার স্টেক হোল্ডারের জন্য। তো ভিজুয়ালাইজেশন পার্সপেক্টিভে তাকে আসলে ট্যাবলিউ বা পাওয়ার বিআই বা অন্যান্য যে ভিজুয়ালাইজেশন টুলস গুলো আছে এগুলো কিন্তু তাকে ডেফিনেটলি পারদর্শী হতে হয়, এবং তাকে ক্ষেত্র বিশেষে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে পারদর্শী হতে হয়। তাকে যে রিপোর্টিং টুল গুলো অলরেডি বললাম বা ভিজুয়ালাইজেশন টুল এগুলো সম্পর্কে জানতে হয়, ইভেন তাকে এক্সেলেও দক্ষতা রাখতে হয়। ইট ডাজন্ট নেসেসারি দ্যাট তাকে অলওয়েজ হচ্ছে পাওয়ার বিআই বা ট্যাবলু বা এই টাইপস এর টুলস গুলো ইউজ করতে হবে, সে কিন্তু এক্সেলেও ভিজুয়ালাইজ করাতে পারে।
বা তার অ্যানালিসিস রেজাল্টটা সে দেখাতে পারে। ওকে, সো দিস আর দ্য মোস্ট কমন স্কিলস ফর এ ডেটা অ্যানালিস্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, যিনি আসলে কাইন্ড অফ টপ লেভেলে কাজ করে থাকেন। কারণ হচ্ছে সে আসলে ডেটাগুলো ডেটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিতে পারে, সে অ্যানালিস্টের কাছ থেকে নিতে পারে, এবং সে অনেক সময় নিজে নিজেও কিছু ডেটা সে প্রসেস করতে পারে, র ডেটা। ওকে, সো ডেটা সায়েন্টিস্ট আসলে কি করে? সে আসলে একটা লার্জ ডেটা সেটের উপরে সে কিছু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে থাকে, কিছু মেশিন লার্নিং অ্যালগরিদম সে অ্যাপ্লাই করে থাকে। এগুলোর মাধ্যমে সে কি করে? সে হচ্ছে কিছু প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করে, সে কিছু ক্রিটিক্যাল বিজনেস ইনসাইট বের করার চেষ্টা করে। ওকে, সো এর মাধ্যমে ফাইনালি কি হয়? সে ফাইনালি হয়তো কিছু একটা সলিউশন বের করে, সেটা মেশিন লার্নিং কিছু একটা সলিউশন সে বের করে, যার মাধ্যমে আসলে এফিশিয়েন্ট এবং অ্যাকুরেট ইনসাইটটা দিতে পারবে, সেই জিনিসটা আসলে ইস্টাবলিশ করে। ওকে, সো তার আসলে কি কি স্কিল থাকা দরকার একজন ডেটা সায়েন্টিস্টের? তাকেও ডেফিনেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা পাইথন হতে পারে, সেটা আর ল্যাঙ্গুয়েজ হতে পারে। ওকে, যেহেতু সেই স্ট্যাটিস্টিক্যাল জিনিস নিয়েও সে কাজ করবে, তাকে মেশিন লার্নিং খুব ভালোভাবে জানতে হবে। কিছু যে টুলস বা ফ্রেমওয়ার্ক আছে, টেনসরফ্লো বা অন্যান্য কিছু যেগুলো আছে আর কি। এছাড়াও তাকে ডাটা ভিজুয়ালাইজ করার ক্যাপাবিলিটিও থাকতে হবে, কেননা সেও আসলে কিছু আউটপুট জেনারেট করবে, সেই ক্ষেত্রে আমার ম্যাটপ্লটলি বা সিবর্ন এই ফ্রেমওয়ার্ক গুলো জানতে হবে। তারপরে তাকে বিগ ডাটা নিয়েও তার ভালো একটা স্কিল থাকতে হবে, অ্যাপাচি স্পার্ক বা হাডুপ সম্পর্কে। তাকেও কিন্তু এসকিউএল বা নন এসকিউএল এই জিনিসগুলো তার জানা থাকা প্রয়োজন। সে সাথে হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, অ্যাজিওর বা এডব্লিউএস, এগুলো নিয়ে তাকে জানা থাকতে হবে। এবং মোস্ট একটা ইম্পর্টেন্ট সফট স্কিল হচ্ছে ডেটা সায়েন্টিস্টের, তার খুব কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। এবং এটা শুধু আসলে সায়েন্টিস্টের ক্ষেত্রে বলবো না, ডেটা ইঞ্জিনিয়ার বলি বা অ্যানালিস্ট বলি, তাদেরকেও এই সফট স্কিলটা ভালো থাকতে হবে, কমিউনিকেশন স্কিল। কারণ সবকিছুই আসলে একটা আমার বিজনেস রিকোয়ারমেন্টস এর উপরে ডিপেন্ড করতেছে, যে আসলে আমি কেন ডাটাটা চাচ্ছি, আমি কোথা থেকে ডাটা পাবো, এটা দিয়ে আমি কিভাবে প্রসেস করব, ফাইনালি আমি কি আউটপুট জেনারেট করব। সো যখন এই রোলগুলা ভালোভাবে বুঝতে পারে জিনিসগুলা, দ্যাট মিনস তাদের কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে, তখনই কিন্তু তারা সবচেয়ে ভালো আউটপুটটা দিতে পারে তাদের রেসপন্সিবিলিটি থেকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু ডেটা ইঞ্জিনিয়ারিং এর দিকে আমরা ফোকাস করি, যেহেতু আমাদের কোর্সটা আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট গুলো নিয়ে। ওকে, সো what are the day-to-day tasks or responsibilities which data engineer have to follow or maintain? Okay, সো সে কি করে? সে আসলে প্রতিদিন তার ডাটা ইনফ্রাস্ট্রাকচারটাকে সে ম্যানেজ করে। এটাই কিন্তু তার একটা খুব কোর একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি। সে ডাটার যে পাইপলাইন সেটাকে সে ডিজাইন করে, সে বিল্ড করে, সে পাইপলাইনের ডাটা ফ্লোটা সে এনশিওর করে, সে ডাটাকে ট্রান্সফর্ম করে থাকে। কেননা সবসময় আমরা তো আসলে র ডাটা পাই, সেটা আমাদের জন্য আসলে মিনিংফুল নাও হতে পারে, আমাদের কিছু ট্রান্সফরমেশন করার প্রয়োজন হয়। ওকে, সো ডাটা ইঞ্জিনিয়ার সেই কাজটা প্রাইমারিলি করে থাকে। এবং আরেকটা খুব ভাইটাল জিনিস হচ্ছে যে ডাটার কোয়ালিটিটাকে এনশিওর করা। ডাটা ইঞ্জিনিয়ার যদি এই কাজটা ঠিক করে কোনোভাবে করতে ব্যর্থ হয়, তাহলে এই পরবর্তী লেভেলে যারা থাকবে বা ডাটা ইঞ্জিনিয়ার যাদেরকে ডাটা প্রোভাইড করে থাকবে, সেটা ডাটা অ্যানালিস্ট হতে পারে বা কোম্পানির কোনো স্টেক হোল্ডার হতে পারে, তারা কিন্তু কোয়ালিটিফুল ডাটা না পেলে পারফেক্ট আউটপুট কিন্তু জেনারেট করা যাবে না, ডাটাটাতে হয়তো এরর থেকে যাবে। যেটা আপনাকে ফাইনালি বিজনেসে অনেক মানে খারাপ একটা এফেক্ট ক্রিয়েট করবে। এছাড়া ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে সে ওভারঅল যে ডাটার যে ফ্লোটা আছে তার পারফরমেন্সকে সে অপটিমাইজ করবে, এটা খুব একটা ভাইটাল জিনিস। এছাড়া সে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে, যে যারা যারা তার কাছ থেকে আসলে ডাটা নিবে বা সে যাদের কাছ থেকে ডাটা পাবে, তো স্টেক হোল্ডারের সাথে খুব ভালো একটা কোলাবোরেশন রাখা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কমিউনিকেশনটা ক্লিয়ার রাখা। এছাড়া মাঝে মাঝে আমার ডেটার সিস্টেমে কিছু প্রবলেম হতে পারে, সো এটার জন্য আমাকে ট্রাবল শুট করতে হবে, যে প্রবলেমগুলো হয় সেগুলোকে রিজলভ করতে হবে। এবং এটার জন্য সবসময় তাকে খুব প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, কারণ আমার এই ডেটার পাইপলাইনটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আসলে আমার ডেটার ফ্লোটা বন্ধ, দ্যাট মিনস আমার যে নেক্সট লেভেলের যে স্টেক হোল্ডার তারা সবাই কিন্তু ডেটা রিসিভ করা থেকে বঞ্চিত হচ্ছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাকে ইনস্ট্যান্টলি জিনিসগুলো রিজলভ করে ফেলা প্রবলেম হলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সিকিউরিটি এনশিওর করতে হবে ডেটা ইঞ্জিনিয়ারকে, যেন ব্রিচ না হয়। ওকে, বা যার কাছে আসলে ডাটাটা যাওয়ার প্রয়োজন নেই তার কাছে যেন ডাটাটা না যায়, বা কেউ যেন এখান থেকে ডাটা নিতে না পারে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সিকিউরিটি এনশিওর করা। আচ্ছা, আরেকটু যদি ডাটা ইঞ্জিনিয়ার সম্পর্কে বলি,
সো এগুলো তো তার আসলে ডেইলিকার রেসপন্সিবিলিটি। আর আমরা যদি আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেল নিয়ে যদি বলতে যাই, তাহলে জাস্ট আসলে আমরা কিছু কোর জিনিস নিয়ে আমরা ফোকাস করতে পারি। যে একটা হচ্ছে যে ডাটা আসলে কালেক্ট করা। ডাটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আই মিন ডাটা ইঞ্জিনিয়ার সে কি করবে, সে ভ্যারিয়াস সোর্স থেকে সে ডাটা কালেক্ট করবে। আইওটি ডিভাইস হতে পারে, কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, কোনো ডেটাবেস থেকে হতে পারে, কোনো ফাইল সিস্টেম থেকে হতে পারে। সো কালেকশন ইজ দ্য প্রাইমারি স্টেপ ফর হিম। ওকে, নেক্সট হচ্ছে ডেটা থেকে কালেক্ট করার পর স্টোর করা। স্টোর করার ক্ষেত্রে কি হতে পারে, কোনো ডেটাবেস, ডেটা ওয়্যার হাউস বা আমরা ডেটা লেক বা লেক হাউস আমরা স্টোর করতে পারি, যার ফলে আমরা পরবর্তীতে সেটাকে প্রসেস এবং অ্যানালাইসিস করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ট্রান্সফরমেশন করা। একটা মিনিংফুল ডাটাটা ফাইনালি তার স্টেক হোল্ডারের কাছে যাওয়ার জন্য সেটাকে আমাদের ট্রান্সফরমেশন করাটা হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস। সো এটা একটা তার মানে ডে টু ডে টাস্ক, বাট এই ডাটা ইঞ্জিনিয়ারিং একটা লাইফ সাইকেলের ভিতরে এটা খুব একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ট্রান্সফরমেশন করা। আর ফাইনালি হচ্ছে আমার ওকে, সো আমার ডাটা কালেকশন হলো, ডাটা স্টোর হলো, ট্রান্সফরমেশন হলো, ফাইনালি হচ্ছে এটাকে আমাকে সার্ভ করে দিতে হবে এন্ড ইউজারকে। সো যে যে আমার কাছ থেকে ডাটা নিবে বা যে যে পার্টি নিবে তাদেরকে ডাটাটাকে সুন্দর করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সো এটা আসলে আমার ডাটা ইঞ্জিনিয়ারিং এর একটা কোর লাইফ সাইকেল। ওকে, এখন আমরা তো আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ার তাদের সম্পর্কে জানলাম, বাট এই যে যে রোলটা ডাটা ইঞ্জিনিয়ার বা আমরা যদি বলি যে জব, ডাটা ইঞ্জিনিয়ারিং জব, এইটা আসলে বর্তমান ওয়ার্ল্ডে এটার ভ্যালুটা কি বা এটা কতটুকু ইভলভ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা খুব ইম্পর্টেন্ট একটা পজিশন বর্তমান ওয়ার্ল্ডে, কেন বর্তমান ওয়ার্ল্ডটা কমপ্লিটলি ডেটা সেন্ট্রিক ওয়ার্ল্ড। আমাদের বিজনেসটা ডেটা সেন্ট্রিক বিজনেস, সবকিছু ডেটার উপরে নির্ভরশীল। সো একজন ডেটা ইঞ্জিনিয়ার একটা প্রতিষ্ঠানে বা একটা ডেটা রিলেটেড ফিল্ডে সে খুব প্রাইমারি এবং ভাইটাল একটা রোল সে প্লে করে। সো আপনি যদি কিছু জব যদি সার্চ করে থাকেন, আপনি দেখবেন যে বর্তমানে ডেটা ইঞ্জিনিয়ারিং এই জবের খুব একটা হিউজ ডিমান্ড আছে এবং এদের স্যালারিটা মোটামুটি ভালো হয়ে থাকে বাইরের ওয়ার্ল্ডে, ইভেন হয়তো দেশেও দেশেও ভালোই, খারাপ না আর কি এটার স্যালারিটা। আর এটার ক্যারিয়ার গ্রোথটাও বেশ ভালো। আপনি যেহেতু ডেটা নিয়ে কাজ করেন, আপনি এখানে ইন্টিগ্রেশন করেন, আপনি স্টোরিং করেন, ট্রান্সফরমেশন করেন, আপনি পাইপলাইন রেডি করেন, আপনি ক্লিনিং করেন, আপনি সিকিউরিটি এনশিওর করেন। সো আপনার ডাটার একটা ওভারঅল খুব ভালো নলেজ হয়ে যায়। সো এই ডেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে পরবর্তী আপনি হচ্ছে অ্যানালিস্ট বা সায়েন্টিস্ট বা আপনি আরো বেশ অন্যান্য ফিল্ডে আপনি পরবর্তীতে মুভ করতে পারেন বা জাম্প করতে পারেন। ওকে, আর ডেটা ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু একটা একটা ইভলভিং সেক্টর। সো ডে টু ডে এখানে আরো নতুন নতুন টেকনোলজি, আরো নতুন নতুন টার্ম, বিভিন্ন কিছু অ্যাড হচ্ছে। সো আপনার এখানে ভালো একটা লার্নিং স্কোপ এবং গ্রোথ স্কোপ অলওয়েজ এটা থাকে। ওকে, বাট এখানে কিছু চ্যালেঞ্জ থাকে ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। সো আমি জাস্ট ছোট করে দুই তিনটা কিছু চ্যালেঞ্জের কথা বলি। একটা হচ্ছে যে ডেটা কোয়ালিটি এনশিওর করা, খুবই একটা ভাইটাল জিনিস। সেকেন্ড হচ্ছে ডেটা সিকিউরিটি, এটাকে এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন, এটাকে এনশিওর করতে হবে। এই জিনিসগুলোতে যদি ডেটা ইঞ্জিনিয়ার কোনো কারণে ব্যর্থ হয়ে থাকে বা ল্যাগিংস থাকে, সো আপনার আলটিমেট পাইপলাইনটা এটা কিন্তু ফেল করে এবং আপনার নেক্সট লেভেল স্টেক হোল্ডার এটার জন্য সাফার করে থাকে এবং বিজনেসও কিন্তু হ্যাম্পার হতে পারে। সো এই চ্যালেঞ্জগুলোকে অবশ্যই আউটকাম করে আসতে হবে একটা ডাটা ইঞ্জিনিয়ারকে সাকসেসফুলি তার রোলটাকে প্লে করার জন্য। ওকে, ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কি কি ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। সো আমি যদি শর্ট করে যদি বলি যে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস, এটা আমি পার্সোনালি আমি বলবো এটা আসলে তিনটা কিওয়ার্ডের উপরে ডেটা ইঞ্জিনিয়ারিং টোটাল জিনিসটা ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে আপনার কনসলিডেশন। ওকে, এখন আমরা যদি আরেকটু যদি ডিপে যাই যে আসলে এখানে কি কি কনসেপ্ট গুলো রয়েছে। প্রথমটা হচ্ছে যে আপনার অপারেশনাল অ্যান্ড অ্যানালিটিক্যাল ডেটা। আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই টার্মটা আপনাকে খুব ইউজ টু হতে হবে এই টার্মটার সাথে। যে অপারেশনাল অ্যানালিটিক্যাল ডাটাটা কি জিনিস, যে ট্রানজ্যাকশনাল ডাটা তো হচ্ছে ধরেন জেনারেট হচ্ছে এবং এটা হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশন থেকেও জেনারেট হচ্ছে বা স্টোর
হচ্ছে কোন একটা রিলেশনাল ডেটাবেসে। ওকে, সো এটাকে যদি আরেকটু যদি ডিটেলস আমি বলতে যাই, যে এটা আসলে আপনার ট্রানজেকশনাল ডেটা হতে পারে, ওকে, এবং হচ্ছে আপনার অপারেশনাল ডেটাও হতে পারে। তো ট্রানজেকশনাল ডেটাটা আসলে কি, যেগুলো আসলে আপনার কাইন্ড অফ অনেকটা রিলেশনাল ডেটা, রিলেশনাল ডেটাবেস থেকে আসে বা অ্যাপ্লিকেশন থেকে আসে। আর একটা হচ্ছে কি যে অ্যানালিটিক্যাল ডেটা। ওকে, অ্যানালিটিক্যাল ডাটাটা হচ্ছে এটা একটু প্রসেসড ডেটা, যেটাতে আপনি ফাইনালি হচ্ছে আপনার কোনো আপনি রিপোর্ট জেনারেট করবেন, আপনি এটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে, এবং সেটা আমরা প্রধানত ডেটা ওয়্যারহাউস থেকে পেয়ে থাকি। ওকে, আমার সেকেন্ড যে জিনিসটা আমাকে একটু জানতে হবে সেটা হচ্ছে যে স্ট্রিমিং ডাটাটা। সো স্ট্রিমিং ডাটা কি জিনিস, এটা হচ্ছে একটা রিয়েল টাইম ডাটাকে আমরা স্ট্রিমিং ডাটা বলতে পারি। ফর এক্সাম্পল, কোনো আইওটি ডিভাইস থেকে যে ডাটাটা জেনারেট হচ্ছে সেটা একটা রিয়েল টাইম ডাটা। সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টিনিউসলি রিয়েল টাইম ডাটা পাচ্ছেন, এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরপরে একটা কমন কম্পোনেন্ট বা টার্ম হচ্ছে যে ইটিএল, এবং ইটিএল আসলে ডাটা পাইপলাইন, এই দুটো আসলে যুগপৎভাবে নির্ভরশীল দুটার প্রতি। সো ইটিএলটা কি জিনিস, ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট। আপনি কোন একটা সোর্স থেকে ডাটা আপনি এক্সট্রাক্ট করতেছেন, দেন টি ফর ট্রান্সফরমেশন, আপনি আপনার বিজনেস প্রয়োজন মতো আপনি কিছুটা ট্রান্সফর্ম করতেছেন। ফাইনালি হচ্ছে এল, দ্যাট মিনস লোড, ফাইনালি আপনি আপনার স্টোরেজে ডাটাটাকে লোড করতেছেন। এবং এই যে হোল প্রসেসটা, এটার জন্য কিন্তু আপনি একটা ডাটা পাইপলাইন রেডি করেন, যেটার মাধ্যমে আপনার ডাটাটা এক্সট্রাক্ট হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ফাইনালি লোডিং হয়ে যাচ্ছে। সো এই যে পাইপলাইন যে রেডি করতেছেন এটাকে আমরা অর্কেস্ট্রেশন বলে থাকি। সো এটা খুব একটা ভাইটাল পার্ট, ডাটা ইঞ্জিনিয়ার হলে আপনাকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেই হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যেহেতু আসলে ক্লাউড ফোকাস করতেছি আমাদের ডাটা ইঞ্জিনিয়ারিং এ, সো এখানে ডাটা লেক একটা ইম্পর্টেন্ট জিনিস। ডাটা লেকটা কি আমরা এর আগে দেখেছি, এটা হচ্ছে আমাদের একটা স্টোরেজ। এটা কেমন স্টোরেজ, যেটা হচ্ছে আসলে র ডাটাকে সে হোল্ড করে, র এবং আনপ্রসেসড ডাটা, ন্যাচারাল ডাটা। ওকে, এবং এখানে হচ্ছে ভ্যারিয়াস সোর্স থেকে ডাটা আসে, দ্যাট মিনস আমরা হেটেরোজেনিয়াস বলে থাকি আর কি, নট হোমোজিনিয়াস। এবং এই ক্ষেত্রে যেহেতু ভ্যারিয়াস সোর্স থেকে আসে সেক্ষেত্রে সেটা স্ট্রাকচার, নন স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার হতে পারে ডাটা লেকের ডাটাগুলো। এরপরে আছে আমাদের হচ্ছে নেক্সট কম্পোনেন্ট ডাটা ওয়্যারহাউস। সো হোয়াট ইজ ডাটা ওয়্যারহাউস, এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল ডাটা রিপোজিটরি, যেখানে আমরা আসলে প্রসেসড কাইন্ড অফ পলিশড বা প্রসেস ডাটাকে আমরা স্টোর করে থাকি। এবং আমাদের পারপাসটা কি, ডাটা ওয়্যারহাউসে ডাটা আমরা এখান থেকে আমরা ডাটা নিয়ে ফাইনালি আমরা কিছু হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে থাকি। এটাই আমাদের কোর উদ্দেশ্য ডাটা ওয়্যারহাউসের। এবং ডাটা ওয়্যারহাউস কিন্তু আসলে এটা কমপ্লিটলি স্ট্রাকচার্ড এবং রিলেশনাল টেবিল সে মেইনটেইন করে। ওকে, আচ্ছা, ফাইনালি আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আসলে অ্যাপাচি স্পার্ক। এটা আমাদের কেন প্রয়োজন হবে, এটা আমাদের হচ্ছে প্যারালাল ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। মানে এটা ছাড়া আসলে আমাদের কোনো গতি নেই এই ক্ষেত্রে। যখন আমাদেরকে বিগ ডাটা নিয়ে কাজ করতে হয় বা রিয়েল টাইম ডাটা নিয়ে হয়তো কাজ করতে হয়, তখন আমাদেরকে আসলে স্পার্কটা জানতে হবে। এবং সে আসলে ডাটা প্রসেস করতে পারে ডাটা লেক থেকে, এবং সে সেটাকে কিছু ট্রান্সফরমেশনও করতে পারে, এবং সেটাকে সে মডেলিং করে অ্যানালিসিসের জন্য। সো স্পার্কের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সে আসলে একটা প্যারালাল প্রসেস করতে পারে, এবং তার ইন মেমোরি তার প্রসেসিং ক্যাপাবিলিটি আছে, এবং সে আসলে ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোরেজ নিয়ে কাজ করতে পারে। ওকে, সো এই বেনিফিট গুলোর জন্য আসলে অ্যাপাচি স্পার্কের কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে। আচ্ছা, সো আমরা আসলে ডাটা ইঞ্জিনিয়ারিং এর যে কম্পোনেন্ট গুলা সেগুলো নিয়ে আমরা জানলাম। আমাদের নেক্সট জিনিসটা যেটা আমাদের একটু জানা দরকার সেটা আসলে, আচ্ছা আমরা একটা ডায়াগ্রাম দেখি আসলে, যেটাতে আমাদের প্রিভিয়াস স্লাইডের নলেজ গুলো আরেকটু ক্লিয়ার হবে। আমরা যেহেতু আসলে মাইক্রোসফট বেস সিস্টেমে আমরা ইনশাল্লাহ এই কোর্সটা সম্পন্ন করতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি অ্যাজিউরে এবং ফ্যাব্রিকে। সো এখানে যদি আপনারা দেখেন যে লেফট সাইডে আসলে কি আছে, যে আপনাদের সোর্সে আছে হচ্ছে যে অপারেশনাল ডেটা আছে, সেটাকে আসলে আমরা মিডিল লেয়ারে সেটাকে আমরা কিছুটা ট্রান্সফরমেশন এবং স্টোর করতেছি। এবং ফাইনাল যে লেয়ারটা আছে একদম রাইট সাইডে, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন লেয়ার। ওকে, সো এই যে ওভারঅল যে ডেটার যে ফ্লোটা বা জার্নিটা,
এইখানে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং এর বা ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা আসলে কি, তার রেসপন্সিবিলিটা কি? এই মিডিল পার্টটা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এর রেসপন্সিবিলিটি। ওকে, সো সে কি করবে, সে আসলে ডেটাটাকে ইনজেস্ট করতেছে, ইনজেস্ট করে সে ডেটাটাকে হচ্ছে প্রসেস করতেছে। ওকে, আপনারা যদি দেখেন যে সে ডাটাটাকে ইনজেস্ট করতেছে, সে কিছু ইটিএল ওয়ার্কস করতেছে, সে ফাইনালি হচ্ছে ডাটাটাকে কিছুটা প্রসেস করে সে একটা অ্যানালিটিক্যাল স্টোরেজে ফাইনালি সে ডাম্প করে দিচ্ছে, যেন পরবর্তীতে যে ডাটা অ্যানালিস্ট আছে বা হয়তো ডাটা সায়েন্টিস্ট আছে বা নেক্সট যে স্টেক হোল্ডার আছে সে যেন সেই প্রসেস ডাটাটা নিয়ে সে যেন তার ফাইনাল লেয়ারে কাজ করতে পারে। ওকে, সো এই মিডিল পার্টটাই হচ্ছে আসলে ডাটা ইঞ্জিনিয়ার তারা কাজ করে থাকে। ওকে, ওকে, আমাদের এই কোর্সের ওয়ান অফ দ্য কি ফোকাস বা অ্যাট্রাকশন হচ্ছে মাইক্রোসফট ফ্যাব্রিক। এটা আহ, এটা খুব আসলে ইউরোপিয়ান কান্ট্রিতে বা বাইরের কান্ট্রিতে এটা নিয়ে আসলে প্রচুর কাজ হচ্ছে এবং তারা আসলে এই মাইক্রোসফট ফ্যাব্রিক প্ল্যাটফর্মে শিফট করতেছে। সো আমাদের দেশে আমরাও খুব সুন এই জিনিসটা হয়তো অ্যাডাপ্ট করে ফেলবো। সো মাইক্রোসফট ফ্যাব্রিকটা কি জিনিস? এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজিউর যে ক্লাউড প্ল্যাটফর্মটা রয়েছে এটার উপর বেস করে কিন্তু আসলে ফ্যাব্রিকটা দাঁড়িয়ে আছে। ওকে, সো ব্যাকএন্ডে মাইক্রোসফটের অ্যাজিউর প্ল্যাটফর্মটা রয়েছে, বাট ফ্যাব্রিকটা আসলে কি জিনিস? ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একটা এন্ড টু এন্ড ইন্টেলিজেন্ট ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। আমি আবার বলতেছি, এন্ড টু এন্ড একটা ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম। সো আপনি একটা এন্ড টু এন্ড সলিউশন এখানে পাচ্ছেন এবং আপনি ডেটা অ্যানালাইসিসও করতে আপনি পারতেছেন। এটার হচ্ছে একটা কোর কি বলবো ক্যারেক্টারিস্টিক্স। এবং সে কি করতে পারে, সে হ্যান্ডেল করতে পারে এন্টায়ার ডেটা ফ্লো, সে ডেটা কালেকশন করতে পারে, প্রসেস করতে পারে, সে রিপোর্ট বিল্ড করতে পারে, সে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারে। আই মিন আমরা করতে পারি, এই ফ্যাসিলিটি গুলো ফ্যাব্রিক্স এর ভিতরে দেয়া আছে। ওকে, এবং ফ্যাব্রিকে হচ্ছে আমরা ডাটা ইনজেকশন, ট্রান্সফরমেশন, রিয়েল টাইম ইভেন্ট রাউটিং, তারপরে ভিজুয়ালাইজেশন করতে পারি। সো এগুলোর জন্য কিছু কিছু যে টুলস গুলো রয়েছে বা আমরা ওয়ার্কলোড বলে থাকি, এই ওয়ার্কলোড গুলো আসলে আমাদের এই কাজগুলো করতে সাহায্য করে ফ্যাব্রিকে। ওকে, সো সেই ওয়ার্কলোড গুলো কি কি? যেমন হচ্ছে আপনার ডেটা ফ্যাক্টরি রয়েছে, আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কলোড রয়েছে, ডেটা ওয়্যারহাউস রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, তারপরে আপনার রিয়েল টাইম ইন্টেলিজেন্স রয়েছে, আপনার পাওয়ার বিআই রয়েছে ভিজুয়ালাইজেশনের জন্য। এছাড়া আরো কিছু অ্যাডভান্টেজ বা ফিচার রয়েছে, যেমন কোপাইলট রিসেন্টলি অ্যাড করা হয়েছে। আর একটা খুব কোর কম্পোনেন্ট হচ্ছে যে ওয়ান লেক। এই ওয়ান লেকের উপরে বেস করে আসলে ফ্যাব্রিক খুব স্মুথলি কাজ করতে পারতেছে। সো আমরা আরো ডিটেলসে ইনশাল্লাহ আলাপ করব যখন আমরা ফ্যাব্রিক পার্টটা নিয়ে কাজ করব, আমরা ওয়ান লেকটা নিয়েও আমরা আলোচনা করব তখন। সো ইন এ সামারি কি বলতে পারি, এটা হচ্ছে একটা এন্ড টু এন্ড অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম ফ্যাব্রিক্সটা। ওকে, আর এটা আমাদেরকে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে আমাদেরকে সার্ভ করে। এবং ফ্যাব্রিককে আমরা বলতে পারি এটা একটা সেন্ট্রালাইজ একটা ডেটা স্টোরেজ যেটা ওয়ান লেক প্রোভাইড করে থাকে। এই তো আসলে মোটামুটি আমাদের ফ্যাব্রিকের ধারণাটুকু। বাট আমরা যদি আরেকটু যদি ডিটেলসে যদি দেখি যে আসলে এখানে কি কি রয়েছে, কি কি কম্পোনেন্ট বা কি কি অফারিং গুলো আসলে রয়েছে, আমরা সেই লেভেলে যদি চিন্তা করি, এখানে পাওয়ার বিআই রয়েছে। ওকে, পাওয়ার বিআই নিয়ে আমরা আসলে সবাই টুকটাক জানি এটা আসলে কি করে। আমাদেরকে কিছু মডেলিং করে কিছু ইনসাইট জেনারেট করতে বা রিপোর্টিং করতে আমাদেরকে আসলে সহায়তা করে থাকে। ওকে, আমরা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি পাওয়ার বিআই থেকে। আমাদের এখানে ডেটা ফ্যাক্টরি রয়েছে, যেটা আসলে আমরা ডাটা ইনজেকশন করতে পারি, ডাটা আমরা ট্রান্সফরমেশন করতে পারি, ফাইনালি আমরা হচ্ছে আমাদের পাইপলাইনে ডাটা অর্কেস্ট্রেশন করতে পারি ডাটা ফ্যাক্টরির মাধ্যমে। এরপরে আমাদের যে আরেকটা যে ওয়ার্কলোড রয়েছে যে রিয়েল টাইম ইন্টেলিজেন্স, সেটার মাধ্যমে আমরা হচ্ছে ইনসাইট আমরা ডিসকভারি করতে পারতেছি আমাদের স্ট্রিমিং ডাটার জন্য, আমরা কোয়েরি করতে পারতেছি, ভিজুয়ালাইজেশন করতে পারতেছি। এরপরে আমাদের আরেকটা ওয়ার্কলোড হচ্ছে যে ফ্যাব্রিকের ডাটা ইঞ্জিনিয়ারিং, যেখানে আসলে আমরা ট্রান্সফরমেশন করতে পারতেছি, আমরা ক্রিয়েশন করতে পারতেছি। আমাদের লেক হাউস, আমাদের নোটবুক রয়েছে, আমাদের হচ্ছে স্পার্কের এনভায়রনমেন্ট রয়েছে। সো ডাটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যা যা কিছু আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এই ওয়ার্কলোডের বা এই এনভায়রনমেন্টের ভিতরে আমরা সেগুলো করতে পারি। এছাড়া যারা ডাটা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য খুব সুন্দর একটা ওয়ার্কলোড রয়েছে,
বা কম্পোনেন্ট রয়েছে, যার মাধ্যমে তারা ইজিলি তাদের ডাটা সায়েন্স রিলেটেড যে কাজগুলো রয়েছে খুব সুন্দর করে এবং ইজিলি তারা করতে পারে। ওকে, এছাড়া আমাদের ডাটাবেস রয়েছে এখানে ফ্যাব্রিকের ভিতরেও, যেখানে আপনি ডাটা স্টোর করতে পারতেছেন, আপনি ট্রানজাকশন ডাটা রাখতে পারতেছেন। এছাড়া আপনার রয়েছে হচ্ছে ফ্যাব্রিকের ডাটা ওয়্যার হাউস রয়েছে। আমরা অলরেডি ওয়্যার হাউস নিয়ে কথা বলেছি আর কি। সো ওয়্যার হাউসের সুবিধাটা আপনি এখানে পাচ্ছেন। আর আবার মেইন আরেকটা জিনিস চলে আসছে ঘুরে ফিরে, সেটা হচ্ছে ওয়ান লেক। সো ওয়ান লেক হচ্ছে এটা হচ্ছে আপনার একটা স্টোরেজ, যেখানে আপনার অর্গানাইজেশনের সমস্ত ডেটা আপনি স্টোর করে রাখতে পারতেছেন। এবং ওয়ান লেকটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিফাইড লজিক্যাল ডেটা লেক। আমরা আমাদের যখন মাইক্রোসফট ফ্যাব্রিক পোর্শনে যাব, তখন আমি ডিটেলস আপনাদেরকে আর একটু বুঝতে সাহায্য করবো যে কেন আসলে আমরা এখানে সিঙ্গেল এবং ইউনিফাইড এই কথাটুকু আমরা বলতেছি। এবং এইটাই কিন্তু আসলে গেম চেঞ্জার ওয়ান লেকটাই ফ্যাব্রিকের জন্য। আমরা ইনশাল্লাহ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আমাদের ওই আপকামিং মডিউলে আমরা আলাপ করব। ওকে, সো এই তো মোটামুটি আমাদের আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে বেসিক যে জিনিসগুলো বা আমাদের কিছু কমন যে কোয়েশ্চেন থাকে সেই জিনিসগুলো আমরা জানতে পারলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের একটু কোর্স মডিউলটা নিয়ে আমরা একটু আলাপ করি। ওকে, সো আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা মোটামুটি এই জিনিসগুলো নিয়ে বেশ কিছুটা আশা করি ধারণা লাভ করতে পেরেছি। এখন আমরা দেখি যে আমাদের আসলে কোর্স প্ল্যানে কি কি রয়েছে। আমরা ইনশাল্লাহ আমাদের এই কোর্সের ভিতরে টোটাল 6টা মডিউল আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এর মাঝে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে যে এসকিউএল পার্ট এবং ডেটাবেস পার্ট, যেখানে আমরা আসলে খুব ভালো একটা ধারণা বা স্কিল গেইন করতে চেষ্টা করবো এসকিউএল এবং ডেটাবেসের উপরে। ওকে, এখানে আমরা দেখবো যে কিভাবে ডেটাবেস ইনস্টল করতে হয়। আর ডেটাবেস হিসেবে আমরা এখানে সিকিউএল সার্ভারটা নিয়ে কাজ করব। যেহেতু আমরা মাইক্রোসফটের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, এই জন্য আমরা আসলে সিকিউএল সার্ভারটাকে রাখতেছি, এটা আমরা বেশ কিছু বেনিফিট পাবো। ওকে, এবং আমরা হচ্ছে এসএসএমএস বলে থাকি, সিকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, আমরা সেটা নিয়ে কাজ করব। অথবা কেউ যদি চান, আপনারা হচ্ছে আরেকটা ওপেন সোর্স টুল আছে ডিবিপার, সেটাকে আপনারা ইউজ করতে পারেন ডেটাবেস এডিটর হিসাবে। ওকে, আর মাইক্রোসফটের একটা চমৎকার ডেটা সেট আছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, আমরা সেই ডেটা সেটটা নিয়ে সেই ডেটাবেসটা নিয়ে আমরা আসলে কাজ করব, সেটাকে কিভাবে ইম্পোর্ট করতে হয় বা রিস্টোর করতে হয় আমরা সেই জিনিসটাও দেখবো আমাদের প্রথম ক্লাসে। এরপরে আমরা আসলে আমাদের একদম ডেটাবেসের কোর কনসেপ্টে চলে যাব, যে আসলে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝায়, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝায়, এগুলো কিভাবে কাজ করে। এরপরে ডেটাবেসের আমাদের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, আমরা যখন কোয়েরি করে থাকি, আমরা কোয়েরিতে কি করি, আমরা হচ্ছে কিছু সিলেক্ট করি, সিলেক্টের সময় আমরা কিছু জয়েন করি, অ্যাগ্রিগেশন করি, গ্রুপ বাই করি। সো এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। ওকে, এবং ফাইনালি আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা একটা কুইজ বা অ্যাসাইনমেন্টের আমরা রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে হচ্ছে আমরা কতটুকু শিখলাম সেটার উপরে একটা টেস্ট হয়ে যাবে আর কি। ওকে, সো এখান থেকে যদি কোনো ল্যাগিংস থেকে থাকে, এটা আপনারা তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোথায় আসলে ল্যাগিংস আছে, আমার আসলে কোন টপিকসে একটু জোর দেওয়া দরকার, বোঝা দরকার আর একটু। ওকে, এর পরবর্তীতে আমরা ডেটাবেসের একটু প্রোগ্রামিং বা অবজেক্ট লেভেলের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেমন ডেটাবেসে ভিউ রয়েছে, ডেটাবেসে আমরা যে ফাংশন গুলো ক্রিয়েট করে থাকি কাস্টম ফাংশন, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তারপরে হচ্ছে ডেটাবেসে কিভাবে স্টোর প্রসিডিওর লিখতে হয়, এটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখবো, ডেটাবেসের ট্রানজাকশন কিভাবে আমরা সেটা দেখবো। ওকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে ডেটাবেসের কিভাবে নর্মালাইজ করে ডাটাটাকে, তারপরে অ্যাসিড প্রপার্টিসটা কি জিনিস, তারপরে হচ্ছে আমার ডেটাটা যেন আমরা এটা নিয়ে যেন ভালো পারফর্ম করতে পারি, আমার রিট্রিভাল বা রিড রাইট পারফরমেন্স যেন ভালো হয়, আমরা সেই জিনিসটাও আমরা এই পোর্শনে দেখবো। এখানে আমরা ইন্ডেক্সিং সম্পর্কে জানবো, পার্টিশন সম্পর্কে জানবো, নর্মালাইজেশন, অ্যাসিড প্রপার্টিস। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল এটা শেষে আমরা হচ্ছে একটা কুইজ বা অ্যাসাইনমেন্টের আমরা ব্যবস্থা করব আমাদের নলেজটাকে টেস্ট করার জন্য। এর পরবর্তী মডিউলে আমরা দেখবো হচ্ছে যে ডেটা ওয়্যার হাউস নিয়ে আমরা একটু কাজ করব। আমরা আমরা প্রথমে হচ্ছে যেহেতু এসকিউএল এবং ডেটাবেসটা আমরা জানতে পেরেছি, এটাতে কিভাবে কাজ করে কি জিনিস, সো এটার উপর বেস করে কিন্তু আমরা হচ্ছে ডেটা ওয়্যার হাউসিং নিয়ে কাজ করব। কেন ডেটা ওয়্যার হাউস দিন শেষে এটা আসলে এটা একটা ডেটাবেস আমরা বলতে পারি আসলে। ওকে, সো ডেটা ওয়্যার হাউসের কিছু থিওরিটিক্যাল জিনিস রয়েছে, এটা জানাটা খুবই জরুরি।
যারা ডেটা নিয়ে কাজ করেন বা ডেটা ওয়্যারহাউস নিয়ে কাজ করেন, এটা একটা কাইন্ড অফ মাস্ট নন জিনিস তাদের জন্য। ওকে, তো আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো জানবো ডেটা ওয়্যারহাউসের, তারপরে ডেটা ওয়্যারহাউসটা আসলে কেন প্রয়োজন সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে ডেটা অ্যানালিটিক্যাল সো ওএলটিপি এবং ওল্যাপ এই সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে ডিফারেন্সটা কি। ওকে, আমাদের যে ট্রানজেকশনাল যে ডেটাবেসটা এবং হচ্ছে আমাদের যে ডেটা ওয়্যারহাউসটা অ্যানালিটিক্যাল, এই দুটো আসলে মানে কোথায় আসলে ডিফার করে, এই জিনিসটা আমরা ক্লিয়ার হবো এখানে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমরা আবার আরেকটু ডিপ ডাইভ করব যে ডেটা লেকটা আসলে কি জিনিস, ডেটা ওয়্যারহাউস এবং ডেটা মার্ট। যখন আমরা ডেটা ওয়্যার সম্পর্কে জানবো আর একটু কাজ করব, তখন এই জিনিসগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আবার হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, এটার উপর একটা ডেটা ওয়্যারহাউস রয়েছে তাদের। ওকে, আমরা সেই ডেটা সেটটা নিয়ে কাজ করব। এরপরে ডেটা ওয়্যারহাউসের কিছু লেয়ার রয়েছে, আমরা যখন ডেটাগুলোকে আসলে ইনজেস্ট করি কিছু লেয়ারে লেয়ারে আসলে করে থাকি, ইনজেস্ট প্লাস ট্রান্সফরমেশন প্রেজেন্টেশন। ওকে, আমরা সেই লেয়ার গুলো সম্পর্কে জানবো যে কখন কিভাবে কেন কোন জিনিসটা নিয়ে কাজ করে। এরপরে আমরা বোঝার চেষ্টা করবো যে ডাইমেনশন মডেলিংটা কি জিনিস, আমরা কিভাবে ফ্যাক্ট এবং ডাইমেনশন জেনারেট করতে পারি, এবং হচ্ছে আমাদের কি কি স্কিমা রয়েছে বা আমরা কিভাবে স্কিমা ডিফাইন করতে পারি, ডেটা ওয়্যারহাউস স্টার স্কিমা, স্নোফ্লেক স্কিমা। আমরা এর বাইরেও হচ্ছে গ্যালাক্সি স্কিমা, এটা নিয়েও আমরা একটু জানার চেষ্টা করব আমাদের আপকামিং মডিউলে। এবং আর একটা টপিক রয়েছে সেটা হচ্ছে যে এসসিডি টাইপ, দ্যাট মিনস স্লোলি চেঞ্জিং ডাইমেনশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক ডেটা ওয়্যারহাউস প্রফেশনালদের জন্য, আমরা সেটাও ইনশাল্লাহ জানবো এখানে। এরপরে আমাদের রয়েছে হচ্ছে ডেটা গভর্নেন্স, ডেটা সিকিউরিটি এবং ডেটা ওয়্যারহাউসের পারফরমেন্স টিউনিং নিয়ে। সো আমরা এই জিনিসগুলো নিয়েও জানবো যে আসলে কি কি ডেটা সিকিউরিটি পলিসি রয়েছে, কি কি কমপ্লায়েন্স আমাদেরকে ফলো করতে হয়, কিভাবে আমরা ডেটা কোয়ালিটি এনশিওর করব, কিভাবে আমরা হচ্ছে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করব, কিভাবে ডেটা ওয়্যারহাউসে আমরা পারফরমেন্সটাকে ঠিক রাখতে পারবো, এই জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ। এবং এখানেও আমরা একটা কুইজ বা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করব। এরপরে আমাদের আসবে হচ্ছে ইটিএল পার্ট। যেহেতু আপনি অলরেডি হচ্ছে আপনার এসকিউএল ডেটাবেস, ডেটা ওয়্যারহাউস সম্পর্কে আপনি জানতে পেরেছেন, ডেটা নিয়ে আপনি জানতে পেরেছেন, এখন এই ডেটাগুলো নিয়ে আসলে আপনি কিভাবে কাজ করবেন সেই জিনিসটাই আমরা আসলে ইটিএল এর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব বা আমরা শেখার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, আমরা এরপরে হচ্ছে ইটিএল এর যে স্টেপ গুলো রয়েছে কমন, আমরা সেগুলো নিয়ে আমরা একটু জানবো। তারপর ইটিএল করতে হলে আসলে আমাদের যে চ্যালেঞ্জ আসতে পারে আমরা সেইগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। তারপরে হচ্ছে পপুলার কি কি ইটিএল টুলস গুলো রয়েছে আমরা সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। আর ফাইনালি হচ্ছে আমরা এক্সারসাইজ নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের একটা ইটিএল টুলস মাইক্রোসফটের। সো এটাতে আমরা বেশ কিছু বেসিক লেভেলের কিছু ইটিএল কাজ করব। এর ফলে আপনাদের খুব একটা ভালো ধারণা হয়ে যাবে যে আসলে একটা ইটিএল টুল কিভাবে কাজ করে এবং কি কি ইটিএল রিলেটেড কাজ আমরা করতে পারি। এটার উপর আমরা একটা ডেমো দিব ইনশাল্লাহ। সো এরপর আমাদের থাকবে আসলে নোএসকিউএল ডাটাবেস। আমরা তো এতক্ষণ হচ্ছে স্ট্রাকচারাল ডাটাবেস বা রিলেশনাল ডাটাবেস নিয়ে জানলাম, আমাদের স্ট্রাকচারাল ডাটা নিয়ে জানলাম, বাট ডেটা ইঞ্জিনিয়ারকে আসলে আমরা অলরেডি দেখেছি যে হচ্ছে তাদেরকে নন স্ট্রাকচারাল ডাটা নিয়েও কাজ করতে হয়। সেই জন্য আমরা আসলে মঙ্গোডিবিটাকে চুজ করেছি, যেহেতু এটা আসলে একটা ওয়াইডলি ইউজ বা খুব পপুলার একটা ডাটাবেস। সো আমরা এখানে মঙ্গোডিবিটাকে ইনস্টলেশন করব এবং এটাতে কিভাবে কাজ করতে হয় আমরা এই জিনিসগুলো এখানে দেখবো আমরা এই সেশনে। এবং এখানে আমরা ডেটা মডেলিংটা করব, আমরা হচ্ছে কিছু ক্রুড অপারেশন করব, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এরপরে আমরা কোয়েরি করব, আমরা অ্যাগ্রিগেশন করব। তো আশা করি এখান থেকে আমাদের খুব ভালো একটা ধারণা হয়ে যাবে একটা নোএসকিউএল ডেটাবেস সম্পর্কে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডেটার একটা প্রাইমারি পার্টটুকু শেষ হলো। আমরা ডেটাটা নিলাম, ডেটাটাকে হচ্ছে আমরা প্রসেস করলাম, স্টোর করলাম। ওকে, এখন আসলে কিছু ক্লিনজিং কাজ রয়ে যায় যেটা আমরা আসলে পাইথন দিয়ে করতে পারি। ওকে, সো এই মডিউলে আমরা হচ্ছে পাইথন এবং পাইস্পার্ক সম্পর্কে খুব ভালো একটা ধারণা আমরা ইনশাআল্লাহ লাভ করব। আমরা হচ্ছে জুপিটার নোটবুক আমরা সেট আপ করবো। এই টুলসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ। এটার মাধ্যমে আমরা পাইথন কোড করব। আমরা পাইথনের বেসিক কিছু জিনিস দেখবো, এটা ডাটা টাইপস, এটার হচ্ছে কিভাবে ডাটাটা লুপিং হয়, এটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা দেখবো।
তারপরে হচ্ছে ডাটা ইনজেকশন এবং পাইথন দিয়ে স্লাইড কিছু ইটিএল কাজ করা, আমরা সেটা দেখবো। আমরা হয়তো কোন একটা হয়তো এক্সেল অথবা একটা সিএসভি ফাইল নিয়ে আমরা ডাটাগুলোকে একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করব। ওকে, এবং সেটাতে আমরা হচ্ছে পান্ডা বা নামপাই আমরা ইউজ করব। ওকে, এরপরে হচ্ছে আমরা পাইস্পার্ক, এটা নিয়েও আমরা হচ্ছে একটু কাজ করব। এখানে হচ্ছে ডাটা ফ্রেম কি জিনিস আমরা সেটা দেখবো। আমরা ডাটাটাকে এক্সপ্লোর করব, আমরা কিছু ট্রান্সফরমেশন করব, আমরা ডাটাকে হচ্ছে কনভার্ট করব একটা ফাইল ফরম্যাট থেকে অন্য ফাইল ফরম্যাটে। ফাইনালি আমরা হচ্ছে ডাটাটাকে একটু ভিজুয়ালাইজেশন, টু জাস্ট প্রেজেন্টেশন মোডে আনার চেষ্টা করব, যে আসলে কিভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারি পাইথন বা পাইস্পার্ক দিয়ে। ওকে, সো এরপরে আমরা আসলে আমাদের ক্লাউড এনভায়রনমেন্টে আমরা চলে যাব। আমাদের অন প্রেমিস জিনিসগুলো শেষ হয়ে যাবে। ক্লাউডের ভিতরে আমরা আসলে অ্যাজিউরটাকে জানার চেষ্টা করব, যে আসলে অ্যাজিউর দিয়ে আমরা আসলে কি করতেছি এখানে। ওকে, অ্যাজিউরের ক্ষেত্রে এখানে রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে, এখানে হচ্ছে যেহেতু এটা একটা ক্লাউড সিস্টেম, আমাদের এখানে কিছু প্রাইসিং এর ব্যাপার রয়েছে, আমাদেরকে এটা পারচেস করতে হয়, লাইসেন্সিং এর ব্যাপার রয়েছে, আমরা সেগুলো জানবো। আমরা হচ্ছে কিভাবে অ্যাজিউর সার্ভার সেট আপ করে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা এখানে আমরা ডেটাবেস নিয়েও কাজ করব এখানে অ্যাজিউরে। ওকে, এবং এখানে আপনারা যদি এই পার্টটুকু যদি দেখেন যে প্র্যাকটিক্যাল সিকিউর অপারেশন ইন অ্যাজিউর, আমরা এখানে ডিএমএল অপারেশন গুলো নিয়ে কাজ করব অ্যাজ ওয়েল সিকিউর সার্ভারে। ওকে, আমরা ডেটাগুলোকে লোড করব, আমরা কিছু কোয়েরি করব। ওকে, এর পরবর্তী স্টেপে আসবে হচ্ছে ডেটা ইন্টিগ্রেশন এন্ড ইটিএল। এখানে আমরা হচ্ছে ব্লব স্টোরেজ এটা সম্পর্কে আমরা জানবো। আমরা হচ্ছে আমাদের ইটিএল পাইপলাইনটাকে কিভাবে নিয়ে কাজ করে অ্যাজিউর ডাটা ফ্যাক্টরি দিয়ে, এটা একটা কাইন্ড অফ ইটিএল টুল আপনারা বলতে পারেন, আমরা সেটা শিখবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ডেটা কিভাবে প্রসেস করে আমরা সেটা দেখবো। আমরা হচ্ছে আমাদের অন প্রেমিস ডাটাকে কিভাবে আসলে ইন্টিগ্রেট করে বা ডাটা থেকে ইনজেস্ট করা যায়, আমরা সেটা এখানে দেখার চেষ্টা করব। এই তো আর কি। ফাইনালি আমরা পাওয়ার বিআই তে ইন্টিগ্রেট করব। আর এছাড়া হচ্ছে অ্যাজিউরে ডাটা সিকিউরিটি এবং গভর্নেন্স এটা খুব একটা ভাইটাল বিষয়, যেহেতু এটা একটা ক্লাউড সিস্টেম, আমরা এই জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা জানবো। ওকে, আর ফাইনালি হচ্ছে আমরা মাইক্রোসফট ফ্যাব্রিক প্ল্যাটফর্মে আমরা চলে যাব। সো এখানে আমাদের আসলে হ্যাঁ, তখন আমরা আসলে আরো ডিটেলস আলাপ করব যে ফ্যাব্রিকটা কি, এটা কিভাবে কাজ করে, কম্পোনেন্ট গুলোর ভিতরে আরো কি কি আরো সাব এলিমেন্ট রয়েছে। সো ওগুলো আমরা আর একটু ডিটেলস থিওরিটিক্যাল ইন ডিটেলস জানার আমরা চেষ্টা করব। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস হবে যে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করার চেষ্টা করব ফ্যাব্রিকে। সো সেখানে কিভাবে ডাটা ইনজেকশন হচ্ছে, সেখানে আমরা কিভাবে ডাটা স্টোর করতেছি, আমরা কিভাবে আর্কিটেকচারটাকে বিল্ড আপ করতেছি, আমরা কিভাবে ট্রান্সফরমেশনের কাজ করতেছি। তারপরে এসব করা শেষে আমরা হচ্ছে কিছু ক্লিনজিং এর কাজ করব, যেখানে আমরা হচ্ছে স্পার্ক ইউজ করব, পাইথন ইউজ করব। ওকে, ফাইনালি হচ্ছে আমরা কিছু সিম্যান্টিক মডেল ক্রিয়েট করব। এই সিম্যান্টিক মডেলকে ইউজ করে আমরা হচ্ছে পাওয়ার বিআই তে লিঙ্ক আপ করব। তখন পাওয়ার বিআই তে আমরা ফাইনালি কিছু ডেটা ভিজুয়ালাইজেশন করা ট্রাই করব। ওকে, এবং এই যে একটা রিয়েল লাইফ যে প্রজেক্ট হবে, এখানে হচ্ছে কিছু অটোমেশনের কাজ থাকবে, এবং এখানে হচ্ছে কিছু কিভাবে অটোমেটিক ডাটাটা রিফ্রেশ হবে, এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। সো আপনারা খুব একটা ভালো প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনিশিয়ালি। ওকে, সো এই তো আমাদের ওভারঅল কোর্সের মডিউলটা আমরা সাধারণের ভাবে চেষ্টা করেছি। আর এর বাইরে ইনশাল্লাহ আমরা হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এটা নিয়ে আমরা হচ্ছে কিভাবে আপনারা সার্টিফিকেশন পেতে পারেন, DP600 বলেন বা আপনারা হচ্ছে PL300 বলেন, আমরা এগুলো নিয়েও হচ্ছে আলাপ করবো ইনশাল্লাহ। ওকে, আর একদম এই কোর্সের এন্ডে আপনাদের জন্য একটা প্রজেক্ট রাখা হয়েছে, যে আসলে এই ওভারঅল হোল ট্রেনিং সেশন থেকে আপনারা কি কি জিনিস শিখলেন, এবং এই শেখার উপর বেস করে আপনারা ফাইনালি কতটা সুন্দর একটা প্রজেক্ট আপনারা বানাতে পারতেছেন, যেটা আসলে আপনাদেরকে জবের ক্ষেত্রে বা আপনারা যারা জবে আছেন আর কি, আপনাদের নেক্সট লেভেলে আর স্কিল এনহ্যান্সমেন্টের জন্য কতটুকু সাহায্য করতে পারে, সেটা আসলে ফোকাস হবে। সো আপনারা, আমাদের রিকোয়েস্ট থাকবে এআর কুইস্টের পক্ষ থেকে, আপনারা কাইন্ডলি হচ্ছে প্রপারলি ফাইনাল প্রজেক্টটা করবেন। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ লাস্টের দিকে ডিটেলস আলাপ করব। ওকে, আর কোনো কোয়েশ্চেন কোনো কিছু থাকলে, জানার থাকলে আপনারা হচ্ছে কোর্সের কোঅর্ডিনেটর সোহান ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, এবং আমি তো হচ্ছে আছি, আপনি আমার সাথে আলাপ করতে পারেন।